আচ্ছা, এবার এখানে যদি ওই জিনিসটাকে, এখানে আমরা কি করেছিলাম, আগের দিন তোমার সিম্পল যেটা আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের যে ভিটি কার্ভ ছিল সেটা নিয়েছিলাম, এরকম কার্ভ নিয়েছিলাম, নিয়ে বলেছিলাম যে টি সময়ে যে ট্রাভেল ডিস্টেন্সটা সেটা কি হয়, এরিয়া আন্ডার দিস কার্ভ হয়, এটা আমরা বলেছিলাম কেন হয় বলেছিলাম। এবং এই এরিয়াটাকে আমরা কি ইন্টিগ্রেশন হিসাবে রিপ্রেজেন্ট করলে কি লেখা হতো, এইভাবে লেখা হতো, ভিটি ডিটি 0 to t, এইভাবে লেখা হতো। এরিয়া এ বি সি ডি এর সঙ্গে সমান হতো। দেখো ভিটি ডিটি সেটা কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স, কিন্তু এরিয়াটা তো ট্রাভেল ডিস্টেন্স নয়, এরিয়া দিয়ে ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা তোমার দেবে ট্রাভেলড ডিস্টেন্স ইন 0 to t, এই 0 to t টাইম ইন্টারভ্যালের মধ্যে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স গেছে সেটা দেবে। এটা আমরা আগের দিন শেষেও আলোচনা করেছি, শনিবারও করেছি, কালকের ক্লাসেও কিছুটা আছে, তোমরা আবার দেখবে। আপাতত যাদের এটা নিয়ে কনফিউশন আছে, আপাতত একটু আমার কথা বিশ্বাস করে এটা ধরে নাও যে ভিটিডিটি এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়। সিমিলারলি এখানে যদি আমরা একই জিনিস করি, এখানে এটা লিনিয়ার কার্ভ ছিল, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ছিল, কিন্তু এখানে যে কোনো নন লিনিয়ার কার্ভের জন্য কী হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ সেই তোমার একই রকমের হবে। এখানে যদি তোমার এফ এক্স ডিএক্স হয় না, তাহলে সেই এফ এক্স ডিএক্সটা কোন এরিয়াটা হবে, এর নিচের যে এরিয়াটা, এই এরিয়াটা হবে। ঠিক আছে, এই এরিয়াটা হবে। তাহলে এই এরিয়াটাকে তুমি ইন্টিগ্রেশন ফর্মে লিখলে কি লিখবে, এটা x1, এটা x2। এবার এটার এক্স্যাক্ট মানে এক্সের সঙ্গে কেমনভাবে ডিপেন্ডেন্ট সেটা দেওয়া নেই, ইন্টিগ্রেশনটা তুমি করতে পারবে না, কিন্তু ইন্টিগ্রেশন হিসাবে লিখলে কি লিখবে, এফ এক্স ডিএক্স x1 to x2, মানে এফ এক্স ডিএক্সের যে টার্মটা সেটাকে x1 থেকে x2 অবধি যোগ করো, এটাই বোঝায়। ঠিক আছে, এই যে এস যেটা ইন্টিগ্রেশনের যে সাইনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি লম্বা করে এস লেখা হয়েছে। হ্যাঁ, যারা, এটা খুব ট্রিভিয়াল জিনিস কিন্তু তাও অনেকের না জানা থাকতে পারে, সেই জন্য আমি বলে দিই। এই যে এফ এক্স ডিএক্স এটা হচ্ছে এরিয়া আন্ডার দিস কার্ভ। হ্যাঁ, এইভাবে যে কোনো জিনিস করা যাবে। তাহলে আমি দুটো একটা জিনিস একটু করতে দিলে তাহলে আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, বেশি দেবো না, 2-3টে দেবো, তোমাদের জিনিসটা তাহলে ক্লিয়ার হবে ওই এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়েই। তোমার ধরো খুব সিম্পল একটা দিই, তারপরে একটু আরেকটা করবো, তারপরে আমরা আস্তে আস্তে অন্য ধরনের এক্সাম্পলগুলোর দিকে যাব। তোমার ধরো এরকম একটা আছে, এখানে ধরো আমাদের এরকম একটা লাইন আছে, লাইনটাকে আমরা কি বলবো, সহজ লাইনই নিই, y=x, সব থেকে সহজ। ঠিক আছে, তাহলে এইদিকে তোমার এটা কিন্তু y=x, এটাকে কিন্তু এক্স এর ফাংশন বলতে পারি, সবসময় যে এক্স এর স্কোয়ার ফায়ার হতে হবে তার কোনো মানে নেই। তাহলে এইদিকে আমাদের এফ এক্স আছে, এদিকে আমাদের এক্স আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে বার করতে হবে যে এটা ধরে নাও, এখানে এটা ধরো 3 আর এটা ধরো 6। ঠিক আছে, এবারে এই এরিয়াটা বার করতে হবে, বা এই এরিয়াটাকে তাহলে ইন্টিগ্রেশন ফর্মে আমরা কি লিখব, এটা একটু চট করে লিখে ফেলো। এটাকে ইন্টিগ্রেশন ফর্মে আমাদের লিখতে হবে কি, এরকম লিখতে হবে, এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 3 to 6। হ্যাঁ, এটা তাহলে লিখলে কত হবে, এটা একটু করো সবাই। এফ এক্সের জায়গায় কি এসে যাবে, এক্স ডিএক্স হবে, আর এটা 3 to 6 হবে। এবার এখানে দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী এটা করে বলো তো কত হবে একটু, বা পাঠাও আমাকে হোয়াটসঅ্যাপে। তোমাদের এই যে ফর্মুলাটা আছে,
যে ইন্টিগ্রেশন করে যেটা হয় সেটার আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, তারপরে এক্সের জায়গায় আপার লিমিটের ভ্যালু বসাবে মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু বসাবে বাই n+1 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে জাস্ট সেরকম একই জিনিস করো। এখানে জাস্ট একই জিনিস করলে কত হবে বলো? x²/2 হবে। স্যার 13.5। আচ্ছা দেখছি কত আসছে এটা, তার মানে এখানে কিছু নেই মানে 1 আছে। এবার এটা 2 মানে 1+1 বাই 1+1 হলো, n এর জায়গায় ফর্মুলাটা বসালাম। আর এখানে তোমার আপার লিমিটে 6 লোয়ার লিমিটে 3, তাহলে এখানে আই ইন্টিগ্রেশন, তাহলে এটা ইকুয়াল টু তোমার কত আসছে 6² মাইনাস 3²/2। ঠিক আছে, তাই আসছে তো, যারা করেছো এরকম আসছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার 36 মাইনাস তোমার হচ্ছে 9 মানে 27/2, তার মানে 13.5। ঠিক আছে, এবারে দেখো, এবারে যারা এই দিকের ফর্মুলা নিয়ে যাদের একটা কেমন কেমন লাগছে, এখনও অনেকের লাগতে পারে যে কী সব হলো সাপের মতো স্যার কী সমাচ্ছে, তো তাদের জন্য বলি যে আমাদের এটা তো একটা ট্র্যাপেজিয়াম। এই যে তোমার আমি যদি নাম দিয়ে দিই ABCD একটা ট্র্যাপেজিয়াম, তা এই ট্র্যাপেজিয়ামের এরিয়া তুমি তো এমনি করতে পারো। ট্র্যাপেজিয়াম এরিয়া কী হয়, দুটো সাইডের অ্যাভারেজ, দুটো সাইড কোনটা কোনটা, এই সাইডটা AB আর CD, এই সাইড দুটোর অ্যাভারেজ ইন্টু হাইট, হাইট হচ্ছে এটা। তা তোমার এই ট্র্যাপেজিয়ামটার হাইট কত আছে 3 আছে, আর সাইড দুটোর অ্যাভারেজ কত আছে, এটা হচ্ছে AB প্লাস DC/2 ইন্টু হাইট, এটা হচ্ছে এরিয়া, এটা হবে, এটা তো আমরা জানি ট্র্যাপেজিয়ামের এরিয়া, অনেকে ভুলে যেতে পারো কিন্তু এটা আমরা জানি অ্যাকচুয়ালি। যাই হোক, তাহলে এবিটা কত, এখানে স্ট্রেট লাইনটা হচ্ছে y=x, তাহলে x = যদি 3 হয় ওয়াইটাও 3 হবে। সিমিলারলি এখানেও কী হবে, এটা 6 হবে। তাহলে এবির ভ্যালু কত 3 প্লাস ডিসির ভ্যালু কত, এই যে এই লেন্থটা, ডিসির ভ্যালু 6/2। ঠিক আছে, ইন্টু এইচটা কত 3, তাহলে দেখো এই 9 × 3, তাহলে এটাও কিন্তু 27/2 আসছে। তাহলে ইন্টিগ্রেশান তোমরা যারা কম্পারেটিভলি যারা নতুন শিখছো তাদের কেমন করে এটা লাগতে পারে যে কী সব হলো এদিকে, উল্টোপাল্টা রুল স্যার কী সব বলছে, তা সেই রুলটা যে একেবারে ভুল নয় সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ আমরা তো ডাইরেক্ট যে ক্যালকুলেশনটা করেছি তার সঙ্গে এটাও মিলে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা একটু প্র্যাকটিস করে করে আমাদেরকে ইন্টিগ্রেশনটায় একদম অভ্যস্ত হয়ে যেতে হবে। তার জন্য আবার প্র্যাকটিস সেট দেওয়া হবে, আবার হোমওয়ার্ক দেওয়া হবে, আবার তোমাকে করে জমা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে, এটা খুব সিম্পল এক্সাম্পল। এবারে আরেকটু যদি অন্য ধরনের এক্সাম্পল আমরা নিই, আমরা তো অ্যাপ্লিকেশান অফ ইন্টিগ্রেশান করছি, আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ধরে নিয়েছি। এখানে আস্তে আস্তে সিম্পল এক্সাম্পল থেকে একটু করে কমপ্লেক্স এক্সাম্পলের দিকে আমরা যাব, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা এই লিমিট ফিমিট বসানোর ব্যাপারগুলো নিয়ে কারোর যদি কোনো রকম কনফিউশন থাকে বলতে পারো। আচ্ছা ধরো x³ x³ মোটামুটি কীরকম হতে পারে, কার এরকম হতে পারে, x² মতো দেখতে হবে, অন্তত পজিটিভের দিকটা। x² হলে কী হবে, x³ যদি ওটা হয় তাহলে x² মোটামুটি এরকম লিখতে পারি। ঠিক আছে, x³ এরকম হবে তো, এদিকে fx = x³ করে দিলাম। ঠিক আছে, কারোর আপত্তি নেই তো? না স্যার। আচ্ছা, এইবারে তোমাকে বলা হলো যে এখানে x³ ক্ষেত্রে, এখানে ভালো করে শোনো, একটা নতুন জিনিস বেরিয়ে আসবে এখানে। এখানে তুমি এই এরিয়াটা বার করো 2 থেকে 3-এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই এরিয়াটাকে ইন্টিগ্রেশন ফর্মে কি লিখবো আমরা, fx dx ইন্টিগ্রেশন অফ 2 to 3 এইভাবে লিখব। তাহলে সেটা কত হবে, fx এর জায়গায় x³ বসাও,
এরকম হবে। আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী এখানে কি আছে, m ইকুয়াল টু 3 আছে। এটা এমনি লিখলাম, এমনি লিখতে হয় না কিন্তু, আমি তোমার বোঝানোর সুবিধার জন্য এখানে লিখলাম। তাহলে এইদিকে এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 হবে। আর এদিকে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে কত আসছে, এক্স টু দি পাওয়ার 4 বাই 4, তার মানে এটা 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 এরম আসবে। তাহলে সেটার ভ্যালু কত আসছে, এরকম একটা কিছু আসবে। তাহলে সেটা কত হচ্ছে, 81 মাইনাস 16 কত হচ্ছে গো? 65. 65/4. আচ্ছা, 65/4। যাক গে। তাহলে এবারে দেখো এখানে একটা সেট অফ রুল দিয়ে আমরা করেছি, 65/4 এলো। এবার এটাকে ডাইরেক্ট তো ওইভাবে এরিয়া ভেরিফিকেশান করা যাবে না, আগেরটা যেমন জিওমেট্রিক্যালি আমরা করেছিলাম। এটা ইন্টিগ্রেশনে আপাতত তোমায় ধরে নিতে হবে যেন হয়, এই ফর্মুলাটার উপরে বিশ্বাস করবে। যারা এই ফর্মুলাটা কীভাবে আসলো জানো না, যারা জানো তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো কনফিউশন নেই। আর যারা জানো না তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি খুব শীঘ্রই জেনে যাবে যে এই ফর্মুলা কী করে এসছে, কারণ অলরেডি সেটা আমি কালকের যে ক্লাসটা শেয়ার করেছি তাতে ভালো করে এক্সপ্লেন করা আছে। এবারে আমরা একটু নতুন জিনিসে আসি। ধরো এই যে ফাংশানটাই, এই যে এক্স কিউব, এই ফাংশানটাই থাকবে যদি আমরা এই ইন্টিগ্রেশনটা করো, তো তোমার এই ফাংশানটাই এখানে তোমার, এটা ধরো এর 1 নম্বর পার্ট, প্রথমটা 2 নম্বর পার্টে তুমি এখানে এইটা করো তো, এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন -2 to 2, এটা কত হবে একটু দেখো তো করে করো। মানে ইন্টিগ্রেশনটা লিখে নাও, যাদের কাছে খাতা নিয়ে বসেছো, আশা করি যারা খাতা নিয়ে বসনি খাতা আনো। একই ফাংশন। হ্যাঁ, এক্স কিউব ডিএক্স ইন্টিগ্রেশন -2 to 2, এটা কত হচ্ছে দেখো, এটা একটু লিখে নাও। হ্যাঁ, আর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা একেবারে যার কাছে নতুন, যাদের কাছে নতুন তার জন্য আমি ওই ফর্মুলা স্ক্রিনটা দিয়ে দেবো, কিন্তু এইটা একটু লিখে নাও, ইন্টিগ্রেশন -2 to 2 এক্স কিউব ডিএক্স, এটা একটু লিখে নাও। 0 আসছে তো স্যার। হ্যাঁ, 0 আসছে। এবার একটু ভেবে দেখো তো কেন 0 আসছে। একটু ভেবে রাখো, আমি জিজ্ঞেস করছি, যাই হোক। বাকিরা এটা করো। এটা ইন্টিগ্রেট করলে কি হবে, এখানে ইনের জায়গায় তোমার এখানে 3 আছে, তাহলে আবার কি হবে, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1। এখন আমরা নতুন শিখছি বলে এই প্লাস প্লাস করে লিখছি, তুমি 2-3 দিন এই ইন্টিগ্রেশান, 2-3 দিনও না, একদিন একটু ইন্টিগ্রেশান করলেই তুমি এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার 4/4 লিখবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার তোমার এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4/4 এরকম আছে। তাহলে কি হবে, আপার লিমিট দিয়ে প্রথমে লিখতে হয়, আপার লিমিট দিয়ে প্রথমে লিখলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস -2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 0 আসছে, ঠিক আছে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে ভালো করে শোনো, যারা করেছো তাদের সবাই 0 এসছে তো। হ্যাঁ স্যার, 0 এসছে। হ্যাঁ, এইবারে একটা জিনিস এখানে খেয়াল করো যে আমি যদি এখানে -2 থেকে 2 না করে আমি যে কোনো সমান লিমিট নিতাম, যে কোনো ইকুয়াল লিমিট নিতাম, মানে কি বলতে চাইছি আমি, যদি আমরা এটা যে কোনো ইকুয়াল লিমিট নিতাম, -a থেকে a যদি নিতাম,
এই ইন্টিগ্রেশনটা কি আসতো, এটাও জিরো আসতো। তুমি যাই নেবে তাই জিরো আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে বসাও, এখানেও তো তোমার এই দেখো না, a⁴ মাইনাস মাইনাস a⁴/4 আসছে, তাই না? তার মানে আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করছো কি, তোমার যদি এই যে কিউব যে ফাংশনটা, এই যে ফাংশনটার ক্ষেত্রে তুমি লিমিটটা লোয়ার লিমিট আর আপার লিমিট সমান নিলে সব জায়গায় জিরো আসছে। এরম হঠাৎ এরম জিরো আসছে কেন? এটা শুধু এক্স কিউবের জন্য না, এক্সের জন্যও আসবে, এক্স কিউবেও আসবে, x⁵ আসবে, x⁷ আসবে, ঠিক আছে? মানে x⁵ কোনো অড জিনিস থাকলেই, অড কিছু থাকলেই সেখানে এরম ইকুয়াল লিমিটে, মানে নেগেটিভ যত থেকে ইন্টিগ্রেট করছো আর পজিটিভে যত পর্যন্ত ইন্টিগ্রেট করছো, এই ইন্টিগ্রেশন অলওয়েজ জিরো আসবে, ঠিক আছে? এর চোখ বুঝিয়ে বলে দেওয়া যায়। সিমিলারলি এখানে আমি লিখতে পারি, এখানে সব তো লেখা সম্ভব নয়, এখানে আমি এটা লিখতে পারি যে সিমিলারলি এক্স ডিএক্সও যদি তুমি করো সেম এরকম, যদি সেম ইন্টারভ্যালে যদি ইন্টিগ্রেট করো, এটাও জিরো আসবে। তুমি যদি x⁵ করো, করে দেখবে, এরকম যদি করো এটাও জিরো আসবে। x⁷ যদি করো তাও জিরো আসবে। কিন্তু হঠাৎ এরকম হচ্ছে কেন? তাহলে এদের এই যে জিনিসগুলো, এই যে ঘটনাগুলোর মধ্যে নিশ্চয়ই একটা সামঞ্জস্য আছে। বলো তো কার কি মনে হচ্ছে এরকম কেন হচ্ছে? তুমি এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে ভাবো, চোখের সামনে অ্যান্সার পেয়ে যাবে। সব থেকে সিম্পলটা দিয়ে ভাবো, এইটা দিয়ে ভাবো, এক্স ডিএক্সটা দিয়ে ভাবো। এখানে যেটা সম্ভবত কে বললে, নীলাংশু বললে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি এই যে এফএক্স ডিএক্স করছো, এবার এফএক্স এমন একটা ফাংশন, এই ধরনের ফাংশানগুলোকে অড ফাংশন বলা হয়, ঠিক আছে? এই ধরনের ফাংশানগুলোকে অড ফাংশন বলা হয়, এদের নাম আছে। এগুলো তোমাদের ইন্টিগ্রেশন তোমরা যখন ম্যাথে করবে তখন এগুলো আসবে। ফিজিক্সে এগুলো অড ফাংশন ডাইরেক্টলি ওইভাবে আসে না, কিন্তু অনেক জায়গায় ইন্টিগ্রেশন না করেও অ্যান্সার বলে দেওয়া যায়, সেসব জায়গায় এগুলো লাগবে। হ্যাঁ, এই ধরনের ফাংশানগুলো হচ্ছে অড ফাংশন, ঠিক আছে? তো যেগুলো অড ফাংশন হবে, অড ফাংশন কীভাবে তুমি চিনবে? অড ফাংশন চেনার উপায় হচ্ছে, তোমার অড ফাংশন চিনতে গেলে বলছি, সেটাকে অড ফাংশনকে সহজে লেখা যায় এইভাবে। তোমার যদি এফ মাইনাস এক্স হয়, সেটা ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। এই ক্রাইটেরিয়াটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা অড ফাংশন হবে, আর এটা স্যাটিসফাই না করে যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো ইভেন ফাংশন। এটা হচ্ছে অড ফাংশন, আর এখানে হচ্ছে আরেকটা সেট অফ ফাংশন আছে ইভেন ফাংশন, ঠিক আছে? তার ক্ষেত্রে কী হবে? এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, ঠিক আছে? যেমন এক্সাম্পল নাও, x², x² এক্স এফ এক্স x², আর তার মাইনাস এফ এক্স, সেটাও কী হবে? মাইনাস এক্সের হোল স্কোয়ার, তা সেটাও তো x², ঠিক আছে? তাহলে সেই জন্য x² হচ্ছে একটা ইভেন ফাংশন। সিমিলারলি এদিকে দেখো, অডের ক্ষেত্রে দেখো, তুমি তোমার ফাংশনটা ডিফাইন করেছো কি, আমার f(x = x³), এটা আমার একটা ফাংশন। তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে কি আসছে দেখো, মাইনাস এক্স, এক্সের কিউব মানে কি, তার মানে এটা আসছে। তার মানে এই যে আমি কি লিখতে পারছি দেখো, f(x)টা তো x³ ছিল, তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ f(x) আসছে না? এইটা হচ্ছে অড ফাংশন ইভেন ফাংশন চেনার উপায়, ঠিক আছে? এগুলো ম্যাথে আবার আছে, খুব ইজি জিনিস। আর আমরা এইসব
ম্যাথামেটিক্যাল ছাড়াও আমরা প্লট দেখেও চট করে বুঝে যাবো যে কোনটা অড ফাংশন ইভেন ফাংশন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে ম্যাথামেটিক্যাল জিনিস দিয়ে বুঝতে হবে না, তুমি অনেক ইজিলি বুঝতে পারবে। ওইখানে নীলাংশু একটু আগে যেটা বললো সেটা হচ্ছে আমরা তো ইন্টিগ্রেশন বলতে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ বুঝছি বারে। তাহলে তোমার ধরো এইটাকে যদি আমি নিই, এই যে তোমার এক্স ডিএক্স যেটা নিই, এটাকে এরিয়া আন্ডার দ্য কার্ভ হিসেবে প্লট করলে কি হবে? এরম আছে, এটাকে এক্স যে লাইনটা হবে সেটা এরম হবে, কিছুতেই মাঝখান দিয়ে পাস এক্স যে ওয়াই ইকুয়াল টু এক্সের যে লাইনটা আছে সেটা এরম হবে, ঠিক আছে? তাহলে এর যদি তোমার ধরো এক্স ইকুয়াল টু এ হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, আর এদিকে তোমার মোটামুটি এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে এই পর্যন্ত। এবারে আমরা কি বলেছি, আমাদের ইন্টিগ্রেশন মানে কি, আমাদের এই যে প্রথম যে এরিয়াটা এদিকে পজিটিভের দিকে যে এরিয়াটা, এটাকে এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করলে আমরা কি লিখতে পারবো? এফএক্স আর লিখবো না, বলো এদিকটাকে কি লিখতে পারবো? এক্স ডিএক্স 0 টু এ লিখতে পারবো, সেটা পজিটিভ এরিয়া। কিন্তু তুমি এই দিকটাকে খেয়াল করে দেখো তো, নেগেটিভের দিকটাকে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত? এই এরিয়াটা কিন্তু নেগেটিভ এরিয়া আসবে, এটা কিন্তু নেগেটিভ আসবে। তার কারণ কি, এখানে তো তোমার এই যে ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু তো নেগেটিভ, তাহলে এখানে যদি তুমি সেই রেক্ট্যাঙ্গেল করতে, ছোট ছোট রেক্ট্যাঙ্গেল করতে, তাহলে সেই রেক্ট্যাঙ্গুলের এরিয়াগুলো নেগেটিভ আসতো না? বোঝা যাচ্ছে? তাহলে এই দিকের যে এরিয়াটা, সেই এরিয়াটা কত? সেটার ইন্টিগ্রেশন কত? মাইনাস এ থেকে 0 এক্স ডিএক্স, ঠিক আছে? তার মানে কি, এদিকে তোমার দেখো এই যে ইন্টিগ্রেশনটা কি বোঝাচ্ছে, এক্স ডিএক্সের যে ইন্টিগ্রেশনটা কি বোঝাচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস এ থেকে এক্স ইকুয়াল টু এতে এ পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এরিয়া আন্ডার দিস কার্ভ, এই যে কার্ভটা ওয়াই ইকুয়াল টু এক্স যে কার্ভটা, সেটা করতে হবে। কিন্তু এই কার্ভের নিচে এই দিকের এরিয়াটা, নেগেটিভ সাইডের যে এরিয়াটা, সেটা তো নেগেটিভ আসছে, এদিকের যে ভ্যালুটা নেগেটিভ আসবে আর এদিকের ভ্যালুটা পজিটিভ আসবে। এবার দুদিকে দেখো, যেদিকে যতটা পজিটিভ এদিকে ততটা নেগেটিভ, তাহলে এই দুটোকে সাম করলে তো আমার টোটালটা 0 হচ্ছে না? এবারে তুমি এটাকে যেভাবেই ভাঙো না কেন, তোমার মনে হলো যে আমি ইন্টিগ্রেশনটা করব আমার 1 থেকে -1, তাহলে আমার এরকম আসতো, এইটুকু জায়গা আসতো, -1 থেকে 1 আসতো। তাহলে সেক্ষেত্রেও এদিকের পজিটিভ এরিয়া আর এদিকের নেগেটিভ এরিয়া সমান হতো। তাহলে কেন ওটার ইন্টিগ্রেশন 0 আসছে বোঝা যাচ্ছে। ম্যাথামেটিক্যালি তো আমরা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, সেই জিনিসটা একটু ধরা যাচ্ছে কি বলো? এখানে এক্সের জায়গায় যদি আমি নেগেটিভ বসাই, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা ওই এফ অফ মাইনাস এক্স বসালে যেটা আসে সেটা আসবে, ঠিক আছে? মানে এখানে এটাকে খুব সহজ কথায় বললে কি বোঝায়, সহজ কথায় বললে এটাই বোঝায় যে এফএক্সের যা ভ্যালু আসবে, এক্স যখন পজিটিভ এফএক্সের যা ভ্যালু আসবে, এক্স যখন নেগেটিভ সেইটারই নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? যেমন এখানে যদি আমরা তোমাকে দেখাই যে ধরো এখানে এই যে এফএক্স ইকুয়াল টু এক্স, এটাও তো একটা অড ফাংশন। তাহলে এর ক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু 1-এ ওয়াই এর ভ্যালু কত? +1। আর এখানে কত? এক্স ইকুয়াল টু -1-এ ওয়াই এর ভ্যালু কত? -1, ঠিক আছে? তাহলে এটা মাইনাস বসালে ঠিক তোমার ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে -1টাকে আমরা কি লিখতে পারি? -1টাকে তোমার ওই মাইনাস অফ এফএক্স লিখতে পারি। বোঝা যাচ্ছে? মানে এই যে ভ্যালুটা 1 ইকুয়াল টু কি, f1 ইকুয়াল টু 1,
ঠিক আছে, আর এই যে -1টাকে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ f1 লিখতে পারি, তার কারণ f1 এর ভ্যালু 1। ঠিক আছে, এই হচ্ছে অড আর ইভেন ফাংশন। ইভেন ফাংশানে আমি যাচ্ছি, ইভেন ফাংশন খুব মজার, ইভেন ফাংশানে খুব সহজ। ইভেন ফাংশানে অডের মানে ইভেন ফাংশানে হচ্ছে তোমার ফাংশনটা এক্সের দিকে, পজিটিভ এক্সের দিকে যেমন দেখতে হবে, নেগেটিভ এক্সের দিকে ঠিক তেমন দেখতে হবে, সেটা আমরা আসছি। এবার এক্সের কিউব ধরো, এক্সের কিউবের ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্যালি দেখিয়েছি যে এই ইন্টারভ্যালের ইন্টিগ্রেশনটা আমাদের 0 হচ্ছে। এবার এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো কেমন দেখতে হবে এক্স কিউবটা, মোটামুটি, পুরো এক্স্যাক্টলি আঁকা তো সম্ভব নয়, তার জন্য ডেসমস লাগবে। তো মোটামুটি যদি আমরা এক্স কিউবটাকে আঁকি গ্রাফিক্যালি, তার ক্ষেত্রে কি করব, আমাদের এক্স কিউবের কার্ভ কেমন হয়, এরম হবে, আর নিচের দিকে কেমন হবে, এরম হবে, তাই তো? ঠিক এঁকেছি তো, না ভুল আঁকলাম? হ্যালো, শোনা যাচ্ছে? তাহলে এক্স কিউবের যে ইন্টিগ্রেশনটা করছো না এ থেকে মাইনাসে, সেটা কোন জায়গাটাকে বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে এরকম একটা এরিয়া, এটা হচ্ছে মাইনাসে। তাহলে এই দিকটাতে সিমিলারলি আবার প্লাস হচ্ছে, আর এই দিকটাতে সিমিলারলি তোমার মাইনাস হচ্ছে। তাহলে নেগেটিভের দিকে যতটা এরিয়া হচ্ছে, নেগেটিভ এরিয়া যতটা হচ্ছে, পজিটিভের ঠিক ততটাই প্লাস এরিয়া হচ্ছে, তো বোঝা যাচ্ছে? তাহলে সেই কারণে এর ক্ষেত্রে তোমার ওই যে ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই অড ফাংশনটা একটু বোঝা গেল। এরকম ধরনের যে কোনো অড ফাংশন যদি থাকে, সেখানে কিন্তু ইন্টিগ্রেশন না করেই তুমি সেম ইন্টারভ্যালে তোমার টোটাল ইন্টিগ্রেশনটা 0 বলে দিতে পারো। ঠিক আছে, সেটা তাহলে আমরা বলতে পারবো তো। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখালাম, তুমি তেমনি এখানে ভেরিফাই করতে পারো যে ধরো অড ফাংশন আমাদের সাইন ওমেগা টি বা সাইন থিটা আর কস থিটা, এদের মধ্যে কোনটা অড কোনটা ইভেন বলো তো? হ্যালো স্যার সাইন কি বললাম? সাইন থিটা আর কস থিটা, এফ থিটা ইকুয়াল টু সাইন থিটা একটা ফাংশন, আর এফ থিটা ইকুয়াল টু কস থিটা আর একটা ফাংশন। তাহলে এই যে ফাংশনগুলো, cos theta odd, এদের মধ্যে কোনটা অড কোনটা ইভেন? cos theta। কস থিটা অড। আর তুমি ভ্যালুটা বসিয়ে দেখবে তো, কস মাইনাস থিটা মানে কত হয়? ও সরি cos theta odd, sin theta। কস থিটা তাহলে কি হলো? ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি বললাম? ইভেন ফাংশনের ক্ষেত্রে আমার এরম আসবে ফর্মুলা, এফ এক্স ইকুয়াল টু তোমার এফ মাইনাস এক্স, মানে দুটো সমান হয়। আর সেক্ষেত্রে আমাদের কস থিটা কী আসে দেখো, কস থিটা যা হয় কস মাইনাস থিটাও তো তাই হয়, ফোর্থ কোয়াড্রেন্টে তো পজিটিভ ভ্যালুই তো হয়। ভেরিফাই করে দেখে নাও তুমি যে কোনো এর ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে কস থিটা কিন্তু একটা ইভেন ফাংশন। এবং কস থিটার প্লটটা কেমন দেখতে হয়, কস থিটার প্লট কেমন দেখতে হয়? কস 0-তে কসের ভ্যালু কত হয় গো? থিটা এদিকে আছে, তাহলে এখানে তোমার কস থিটা কেমন হয়? এরকম দেখতে হয় তো।
ঠিক আছে তো? আছে। হ্যাঁ এটা আমার একটু মাঝের লাইনটা একটু বেঁকে গেছে। cos থিটাটাকে প্লট করলে তোমাদের সবার কাছে ডেসমস আছে, মোবাইল আছে মানে ডেসমস আছে, cos থিটাকে প্লট করে দেখে নেবে। তাহলে থিটার সঙ্গে cos থিটার প্লট, এখানে এফ থিটা এটাও তো একটা ফাংশন, এটার প্লটটা এরকম হয়। তাহলে এখানে যদি তুমি যে কোনো সেম ইন্টারভ্যালে, নেগেটিভ এবং পজিটিভ যে কোনো ইন্টারভ্যালে যদি ইন্টিগ্রেট করো, ঠিক আছে, তার ক্ষেত্রে জিরো আসবে। তুমি চোখ বুঝিয়ে দেখো, এখানে তোমার ইন্টিগ্রেশন করতেই হবে। এই যে অড ইভেন ফাংশনটা শেখানোর কারণটা কি? শেখানোর কারণটা হচ্ছে যাতে তুমি একবারে খুব সাটাসাট ইন্টিগ্রেট করতে পারো। এখানে তেমনি তুমি সিমিলারলি দেখো, আমাদের কস প্রথম ফার্স্ট টাইমের জন্য জিরো হয় কোন পয়েন্টে? π/2 তো। তাহলে π/2 আর এটা -π/2, তাহলে তুমি দেখো এটা ইভেন ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, এদিকটাও পজিটিভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। সিমিলারলি তোমার নেগেটিভের দিকেরটাও পজিটিভ। তাহলে এখান থেকে দেখো, আমি কার্ভ থেকেই একটা জিনিস বলে দিতে পারি। কি বলে দিতে পারি বলো তো? এদিকটাও পজিটিভ, নেগেটিভের দিকটা। তাহলে কার্ভ থেকে আমরা এই জিনিসটা বলতে পারি কি, তোমার এখানে যদি তোমাকে ইন্টিগ্রেশনটা দেয় এরকম cos থিটা ডি থিটা, এখানে তোমার ইন্টিগ্রেট করতে দিল -π/2 থেকে π/2, এটা ইন্টিগ্রেট করতে দিল। তাহলে এটাকে আমরা এরম লিখতে পারবো 2 ইন্টু 0 to π/2 cos থিটা ডি থিটা। দেখো, তার কারণ তোমার এই যে প্রথম এই যে পার্টটা দেখতে পাচ্ছ তো কারসারটা, এই পার্টের এই যে এরিয়াটা, এটাকে যদি আমি একটু ইয়েলো দিয়ে মার্ক করে দিই, এই যে এরিয়াটা, এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভটা, পজিটিভের দিকে 0 থেকে π/2 পর্যন্ত যে কার্ভটা, তার নিচের যে এরিয়াটা, এই এরিয়াটা ইন্টিগ্রেশন ফর্মে লিখলে কি লিখবো? দেখো এখানে থিটা এক্স এগুলো কিন্তু সব ডামি ইন্ডেক্স। থিটার জায়গায় এক্স বসালে কিন্তু পুরো জিনিসটার মানে চেঞ্জ হয়ে যায় না। এগুলো নিয়ে আবার যেন কেউ ভয় পেও না যে একটু আগে স্যার ফর্মুলা লিখলো এক্সের, এখন লিখছে থিটার, কী করছে আমি কিছুই বুঝতে পারছি না। এই যে এটা কিন্তু এই এরিয়াটাকে বোঝাচ্ছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে ইন্টিগ্রেশন ফর্মে লিখলে এটা লেখা যায়, বোঝা যাচ্ছে তো? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে তোমার -π/2 থেকে π/2 যখন ইন্টিগ্রেট করবে, তখন কি হচ্ছে, পজিটিভের দিকে যতটা এরিয়া, নেগেটিভের দিকেও ঠিক ততটা এরিয়া আছে। তাহলে আমি ইন্টিগ্রেশন করে আমার পুরো এরিয়াটা লিখতে গেলে আমার তো একটা দিকে ইন্টিগ্রেশন করে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো চলে আসবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে কিন্তু এইটা ভালো করে খেয়াল রাখো, একমাত্র ইভেন ফাংশন যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু মানে নেগেটিভ আর পজিটিভের ইন্টারভ্যাল যদি সেম হয়, মানে যে নেগেটিভ ভ্যালু থেকে যে পজিটিভ ভ্যালুতে ইন্টিগ্রেট করবে সেটা যদি সেম হয়, সেটাকে 2 ইন্টু একদিকের ইন্টিগ্রেশন হিসেবেও লিখে দেওয়া যায়। বা তুমি এটাকে 2 ইন্টু -π/2 টু 0 হিসাবেও লিখে দিতে পারতে। এবার এই ইন্টিগ্রেশনগুলো যে সত্যিই হচ্ছে এগুলো করে ভেরিফাই করবে। হ্যাঁ, এটা কিন্তু এটাও লেখা যেত, এইটা করে মানে এই জিনিসটা এগুলো কিন্তু করে অ্যান্সার বার করে, এবং এটাও আলাদা করে করে এই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করবে। আমি তো তোমাকে গ্রাফিক্যালি বলে দিলাম, কিন্তু এটা কিন্তু ভেরিফাই করবে, ঠিক আছে, যে সত্যি সত্যি হচ্ছে। এবার কসের ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়, তার ফর্মুলা আমরা বলে দেব। যাই হোক, এখানে তোমার একটা সিম্পল এতে ভেরিফাই করেও ফেলা যায়। ধরো তোমার আরেকটা ইভেন ফাংশন নাও না, আমাদের x² যেমন একটা ইভেন ফাংশন, তাই তো? x² ক্ষেত্রে দেখো না কি হয়।
এক্স স্কোয়ার আমাদের একটা ইভেন ফাংশন। এক্স স্কোয়ার ইভেন ফাংশন কেন? আর এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো তোমরা একটু বোঝো জিনিসগুলোকে, এগুলো মনে রাখার কোনো দরকার নেই, মনে এমনিতেই থেকে যায়, ভালো করে বুঝো, জোর করে মনে রাখতে হবে। এটা ইভেন ফাংশন। কেন ইভেন ফাংশন? তার কারণ তুমি মাইনাস এক্স বসাও এক্সের জায়গায়, তাহলে কী হচ্ছে? মাইনাস এক্সের হোল স্কোয়ার হচ্ছে, তা সেটা তো এক্স স্কোয়ারই হচ্ছে। এটা ইভেন ফাংশন। এটার প্লট কেমন? এক্স স্কোয়ারের প্লট কেমন দেখো, পজিটিভ আর নেগেটিভের দুদিকে সিমেট্রিক। ইভেন ফাংশন চেনার একটা উপায় হচ্ছে প্লট দেখেও চেনা যায়। যে কোনো ইভেন ফাংশন পজিটিভের দিকে যেমন দেখতে হবে, নেগেটিভের দিকে ঠিক তেমন দেখতে হবে। দুটো দিক আমার একটু সমান হচ্ছে না, একটু বেঁকে যাচ্ছে, খালি হাতে আঁকছি তো এটা তোমরা ভালো করে আঁকতে পারবে, ভালো করে এঁকো, মোটামুটি বুঝলেই হবে। তো এটা এক্স স্কোয়ার, এটা এক্স, তাই তো? তাহলে এখানে আমরা কি বলতে পারি? তোমাকে যদি এখানে ইন্টিগ্রেশন দেয়, যে এরকম যদি দেয়, এই পোর্শনটা কি? এটা 0, এটা 2, আর এদিকে মোটামুটি ধরো এখান থেকে আমি ধরে নিলাম এটাও আমাদের -2। তাহলে এই দিকের যে পার্টটা, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাদের প্রথম যে পার্টটা, প্রথম পার্টে এই দিকের এটা কি লিখবো আমি? 0 to 2 fx dx। তাই এখানে fx ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার তো, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে, ইন্টিগ্রেট করো ফর্মুলা অনুযায়ী কত হচ্ছে? x³/3, আর এটা কত তোমার? 2 বসবে, 0 বসবে, তাহলে কত হচ্ছে? 8/3 হচ্ছে না? 8/3 হচ্ছে। তেমনি সিমিলারলি ওই যে আমরা যেটা বলছিলাম, তুমি নেগেটিভ সাইডটা ইন্টিগ্রেট করো, এটা হচ্ছে পজিটিভ সাইড, নেগেটিভ সাইডটা ইন্টিগ্রেট করো, -2 to 0 x² dx কত হচ্ছে দেখো? x³/3, এখানে লিমিট কত বসছে? 0, -2। তাহলে এখানে প্রথমে আপার লিমিট বসে 0³ -2/3, তাহলে -2 কত? -8, তাহলে টোটালটা কত হচ্ছে? 8/3। তাহলে দেখো এই রেজাল্ট কিন্তু, দুটোর রেজাল্ট কিন্তু সেম। এটাকে যদি আমি নেগেটিভ সাইডের I1 ধরি, আর এটা যদি আমি পজিটিভ সাইডে I2 ধরি, তাহলে দেখো এই রেজাল্ট কিন্তু একই এসছে, এটা কিন্তু সেম রেজাল্ট এসছে। সেই কারণে আমাদের যদি তোমাকে যদি দেয় যে এই জিনিসটা, যে টোটাল ইন্টিগ্রেশনটা যদি দেয়, এখানে যদি টোটালটা দেয়, তাহলে তুমি কি করবে? দুটো ইন্টিগ্রেশন করার তোমার দরকার নেই, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভের পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটো করার দরকার নেই। তোমাকে যদি এরকম দিল, -2 থেকে 2 যদি থাকে, x² dx এরকম যদি হয়, তাহলে এটার ইন্টিগ্রেশনকে তুমি 2 ইন্টু এইটা লিখে দিতে পারবে, I1 বা I2 লিখে দিতে পারবে। তুমি এমনি ভেরিফাই করো যে এটা 2 ইন্টু হচ্ছে কিনা, এটা এমনি ইন্টিগ্রেশন করো, কত হচ্ছে? x³/3 ভ্যালু বসাও, আপার লিমিট 2, লোয়ার লিমিট -2, তাহলে এটা কত হচ্ছে? 2³ -2³/3 হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? উপরে 8 8 16 হয়ে যাচ্ছে না? 16/3 হচ্ছে। তা তুমি এখানে খেয়াল করো না, এই যে ইন্টিগ্রেশনটা, যেটা টোটালটা, সেটা ইকুয়াল টু, তাহলে আমাদের এখান থেকে কত? 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, তাহলে ফ্রম 1, 2 and 3 আমরা কি লিখতে পাচ্ছি? IT ইকুয়াল টু 2 ইন্টু I1 বা 2 ইন্টু I2 লিখতে পাচ্ছি। তাহলে ওই যে জিনিসটা আমরা লিখছিলাম সেটা আমরা লিখতে পারি। বুঝতে পারছো তো কথাটা? এখানে তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারবো তো, ইন্টিগ্রেশন সেম ইন্টারভ্যালে x² dx এটা ইকুয়াল টু 2 ইন্টু 0 to 2 x² dx এরকমও লিখতে পারি, বা তোমার, আচ্ছা এটা I1টা আমি প্রথমে লিখেছি, আচ্ছা তাহলে লিমিটটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। -2 to 0, আর এদিকে হচ্ছে 0 to 2 x² dx, ঠিক আছে?
তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে যদি সেম ইন্টারভ্যালে নেগেটিভ আর পজিটিভ সেম ইন্টারভ্যালের যদি ইন্টিগ্রেশন থাকে, তাহলে যে কোনো একটা ইন্টারভ্যালের ইন্টিগ্রেশন যা হবে সেটাকে 2 ইন্টু করে দিলে হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এটা নিয়ে কারো আপত্তি আছে কি বলো? না তোমার স্যার। হয়তো ফর্মুলাটা হয়তো অনেকের একটু সমস্যা হতে পারে, ফর্মুলাটা তো এখনো মুখস্থ হয়নি অনেকে, সেটা আমি বুঝতে পারছি, সেটা একটা সমস্যার ব্যাপার, কিন্তু ওটা নিয়ে চিন্তা করো না। তুমি আইডিয়াটা মানে কনসেপ্টটা ধরতে পারছো কি? দেখো, একটা ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বোঝাচ্ছে। এখানে এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 to 2, এটা এরিয়া আন্ডার দিস কার্ভ বোঝাচ্ছে। এবার ফাংশনটা এমন হলো যে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড দুদিকেই পজিটিভ, এফ এক্সের ভ্যালু দুদিকেই পজিটিভ, নেগেটিভও পজিটিভ। তাহলে কী হবে? তাহলে তুমি একই ইন্টারভ্যালে যদি ইন্টিগ্রেট করো, তাহলে এদিকের যে এরিয়া আর এদিকের এরিয়া সমান হবে। তা দুদিকে যদি সমান এরিয়ার সাম না করে আমি একদিকের ইন্টিগ্রেশন করে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, বোঝা গেল? আর এর সঙ্গে উল্টোটা কি হচ্ছে? উল্টোটা ঠিক নয়, মানে অডের ক্ষেত্রে কী হবে? অডের ক্ষেত্রে ঠিক দুদিকে না, একদিকে প্লাস হলে আরেকদিকে মাইনাস হচ্ছে, এই যেমন এখানে, ঠিক আছে? একদিকে প্লাস হলে আরেকদিকে মাইনাস হচ্ছে। সেই জন্য অডের ক্ষেত্রে অড ফাংশন যদি হয়, এই সব ফাংশনের ক্ষেত্রে তুমি কি করবে? এই সব ফাংশনের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারবে, মাইনাস এ থেকে এ এটা ইকুয়াল টু 0। তার কারণ কি? 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করে যে পজিটিভ ভ্যালুটা পাওয়া যাবে আর 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করে যে ভ্যালুটা পাওয়া যাবে, সে দুটো এদিকের ভ্যালুটা মানে এর প্লাসের দিকে যে ভ্যালু পাওয়া যাবে তার নেগেটিভ ভ্যালু এদিকে পাওয়া যাবে, ঠিক আছে? এখানে তুমি চাইলে একটা জিনিস ভেরিফাই করতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম, তাহলে ইন্টিগ্রেশনটাও প্র্যাকটিস হবে। সেটা হচ্ছে যে ভেরিফাই তোমার ইন্টিগ্রেশন 0 to a x³ dx ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন 0 to মাইনাস a to 0 x³ dx। এইটা ভেরিফাই করি, মানে 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করলে যে ভ্যালু পাওয়া যাবে, মাইনাস এ থেকে 0 অবধি ইন্টিগ্রেট করলে তার সেই ভ্যালুটা নেগেটিভে পাওয়া যাবে, ঠিক আছে? এটা ভেরিফাই করব। আচ্ছা, এবারে তাহলে অড ইভেন ফাংশনটাকে আমরা একটু জেনারেলাইজ করে দিতে পারি। এখানে সিমিলারলি তুমি এই যে ইভেন ফাংশন, যেমন আমরা কসটা যেমন ইভেন ফাংশন নিয়েছি, তেমনি আমাদের ওর করেসপন্ডিং সাইন ওমেগা টি বা সাইন থিটা সেটা কি আসবে? অড ফাংশন আসে। কিন্তু সাইন কেন অড ফাংশন আসবে? সাইনে তুমি থিটার জায়গায় মাইনাস বসিয়ে দেখো, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়? হাফ। হাফ হয়। আর সাইন মাইনাস 30 ভ্যালু কত হবে? দরকার হলে ক্যালকুলেটারে ফেলো। মাইনাস হাফ হবে, দেখবে আমি। মাইনাস হাফ। মাইনাস হাফ হবে। আর সাইনের ফাংশনটা আমি এঁকে দিচ্ছি। ধরো এখানে ইভেন ফাংশন করেছো তো, সাইন ইভেন ফাংশন, এই সাইন কস হচ্ছে ইভেন ফাংশন, সাইন থিটার যেটা হবে, অরিজিন থেকে ধরবে তো স্যার সাইনের ফাংশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন থিটা ইজ অ্যান ইভেন ফাংশন, ঠিক আছে? তাহলে সাইন থিটার কার্ভটা কিন্তু এরকম, এরকম এরকম কার্ভ। মোটামুটি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এদিকে সাইন থিটা আছে, এদিকে থিটা আছে, তাহলে এই দিকের এরিয়াটা তো প্লাস হবে, হ্যাঁ, আর এই দিকের এরিয়াটা কিন্তু মাইনাস হবে।
তাহলে যদি তোমার যে কোনো সেম ইন্টারভ্যালের ইন্টিগ্রেশন হয় সেগুলো কিন্তু সব জিরো হবে। তাহলে এখানে কয়েকটা জিনিস একটু ভেরিফাই করতে দিই। ভেরিফাই, বলো লিমিট বলো, ইচ্ছা মতো লিমিট বলো। সমান ইন্টারভ্যালে সাইন থিটা ডি থিটা, এখানে তোমার π/2 আর দিয়ে কী হয়, π/4 দিই, -π/4 টু π/4, এটা ইকুয়াল টু 0 হবে, এটা ভেরিফাই করো। ঠিক আছে, সিমিলারলি তুমি অন্য ইন্টারভ্যাল নাও, -π টু π সাইন থিটা ডি থিটা, এটা কী হবে, এটাও 0 হবে। এগুলো ভেরিফাই করবে। হ্যাঁ, তোমাদের ম্যাথে আরও বিভিন্ন রকম আছে, আরও অনেক। আপনি sin theta is an even number, মানে ইভেন ফাংশন লিখেছেন। ও সরি সরি সরি, সাইন থিটা অড ফাংশন, ওটা ভুল লিখেছি, থ্যাংক ইউ, ব্লান্ডার মিস্টেক। স্যার আর আপনি কি একটা ভেরিফাই করতে বললেন বাড়িতে, ওই পার্টটা আরেকবার বললেন যে কোনগুলো ভেরিফাই এটা করব? তোমার দেখো, সাইন সাইন থিটা তো একটা অড ফাংশন, তাহলে যেগুলো অড ফাংশন হবে সেগুলোর ক্ষেত্রে এই যে তোমার পজিটিভের দিকে এরিয়া আন্ডার দ্য কার্ভ আর নেগেটিভের দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমাদের সেম হচ্ছে, হ্যাঁ স্যার। তাই না? তাহলে আমি যদি সমান সমান ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করি তাহলে সেই ভ্যালুগুলোতে জিরো হবে না, তাহলে এই ইন্টিগ্রেশনগুলো করে দেখবে। এখন নতুন নতুন সাইন থিটা কস থিটা তোমরা তো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি লিখে দেবো, বইতে লেখাও আছে। তো এই ফর্মুলাগুলো দিয়ে এটা সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? মাইনাস কস থিটা প্লাস কস থিটা হয় তো, মাইনাস কস থিটা হয় তো। ওইটা বসিয়ে এবার লিমিটটা বসিয়ে এটা জিরো হচ্ছে ভেরিফাই করবে, খুব সোজা জিনিস, ভেরিফাই করবে, মানে এটা যে জিরো হচ্ছে সেটা ভেরিফাই করতে হবে, এটা প্র্যাকটিস। বোঝা গেল? তাহলে অড ফাংশানের ক্ষেত্রে সেম ইন্টারভ্যালে আমাদের, মানে সেম পজিটিভ নেগেটিভ ইন্টারভ্যালে আমাদের যে ইন্টিগ্রেশনটা হবে তার ভ্যালুটা জিরো হবে, এগুলো একটু ভেরিফাই করতে হবে। সিমিলারলি এখানে যেমন তুমি করেছো, এখানে যেমন এইগুলোও তুমি একটু ভেরিফাই করে দেখো। এখানে এটা আমি লিখে দিয়েছি বলে তোমাকে মেনে নেওয়ার দরকার নেই, এই যে লাইনটা এইটা ভেরিফাই করবে। ভেরিফাই এটা, যে এটা করবে, এটা করবে, এটা করবে, করে তিনটের ভ্যালু যে সমান আসছে, আলাদা আলাদা করে এটা তো এটার সঙ্গে এটা ইকুয়াল আমি লিখেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা ইন্টিগ্রেশন করবে, করে দেখবে কত আসে। ইন্ডিভিজুয়ালি এটার ইন্টিগ্রেশন করবে, এটার ইন্টিগ্রেশন করবে, করে এই যে রিলেশনটা এটা ঠিক আসছে কি না দেখবে। ঠিক আছে? তাহলে এবারে জিনিসটাকে আমরা একটু মানে এক জায়গায় করে নিই, যে অড বা ইভেন ফাংশানের ক্ষেত্রে তাহলে কী হলো। এখানে তো আমরা অনেকগুলো এক্সাম্পল দিলাম অড ইভেন ফাংশানের, তার সঙ্গে তোমার ইন্টিগ্রেশনের ফর্মুলার মেবি কিছুটা প্র্যাকটিস হলো। এবার যারা ইন্টিগ্রেশনের ফর্মুলা একেবারে এ করনি তাদের একটু অসুবিধা হবে, কিন্তু সেটা সাময়িক, খুব তাড়াতাড়ি তোমরা ওটার থেকে বেরিয়ে আসতে পারবে, এটা আমি জানি। এখানে ধরো আরেকটা ছোট্ট জিনিস, একই জিনিস দিয়ে লাভ নেই, যদিও এটা এক্ষুনি লাগবে না, এটা মাথায় এলো বলে দেবো, বলেই দিই। সেটা হচ্ছে যে তোমার দুটো অড ফাংশন মাল্টিপ্লাই করলে কি হয়, বা দুটো ইভেন ফাংশন মাল্টিপ্লাই করলে কি হয়, বা অড ইভেন মাল্টিপ্লাই করলে কি হয়। অড ইভেন মাল্টিপ্লাই করলে 0 আসে, আর দুটো অড না, মাল্টিপ্লাই, দুটো অড ফাংশনকে মাল্টিপ্লাই করলে সেই যে ফাংশনটা হয় সেটা কি ফাংশন হবে? ধরো x³ আর x⁵, দুটো অড ফাংশন ছিল, মাল্টিপ্লাই করলে x⁸ হলো, তাহলে সেই ফাংশনটা তো ইভেন হয়ে যায়। ইভেন। যেমন আমাদের সিম্পল, যেমন আমরা কি জানি নাম্বারের ক্ষেত্রে দুটো অড নাম্বার মাল্টিপ্লাই করলে একটা ইভেন নাম্বার হয় তো। হ্যাঁ স্যার। তুমি যে না, দুটো অড নাম্বার মাল্টিপ্লাই করলে ইভেন নাম্বার তো হয় না, 3 আর 5 মাল্টিপ্লাই করলে 15 হয়, সেটা ইভেন নয়। কিন্তু ফাংশানের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হবে।
ঠিক আছে, কিন্তু অড আর ইভেন যদি মাল্টিপ্লাই করো তাহলে সেটা কি ফাংশন হয়, নাম্বারের ক্ষেত্রে আলাদা, ফাংশনের ক্ষেত্রে আলাদা। বলছি যে অড আর ইভেন ফাংশন মাল্টিপ্লাই করলে সেটা কীরকম ফাংশন হবে, তুমি খুব সহজে চেক করতে পারবে। এখানে দেখো না, তুমি ধরে নাও, আমার যেটা এটা একটু মাথায় এলো আমি বলে রাখলাম, এগুলো তোমাদের সবই আছে ইন্টিগ্রেশনে, এক্ষুনি ফিজিক্সে হয়তো ডাইরেক্ট লাগবে না। না এটা বাদ দিয়ে দিই নাকি? হ্যালো, বলছেন যখন স্যার বলে দিন। আচ্ছা বলুন। তুমি ধরে নাও এফএক্সটা অড, আর আরেকটা ফাংশন আছে জিএক্স হচ্ছে ইভেন, তাহলে এদের মাল্টিপ্লাই করে যে ফাংশনটা হবে সেটাকে আমি ধরলাম এইচ এক্স। এটা কি ফাংশন হবে? স্যার অডই হবে। অড হবে। কেন অড হবে? তার কারণ তুমি দেখো, তুমি এখানে প্রত্যেকটার জায়গায় মাইনাস মাইনাস বসাও। আমরা অডের ক্ষেত্রে কি জানি? অডের ক্ষেত্রে জানি এইটা মাইনাস এক্স বসালে মাইনাস অফ এইটা হয়, আর যেটা ইভেন তার ক্ষেত্রে জানি এটা বসালে এটা জিএক্স হয়। তাহলে তুমি এখানে এইটাকে যদি তোমার এইচের যে জায়গাটা সেখানে যদি মাইনাস এক্স বসাই, তাহলে এদিকে এফ মাইনাস এক্স আসছে, এদিকে জি ভেতরে মাইনাস এক্স আসছে। তাহলে এই যে জিনিসটা, এই যে লাইনটা, এখান থেকে কী হবে, এইখানে একটা মাইনাস চলে আসবে না, এইচ মাইনাস এক্স ইকুয়াল টু তোমার মাইনাস অফ এফ এক্স হবে, আর পরেরটা তো জি এক্স হচ্ছে। তাহলে এখানে এই যে মাইনাস চলে এলো, এই যে মাইনাস চলে এলো, এখানে কিন্তু মাইনাস ছিল না। তাহলে অড আর ইভেন মাল্টিপ্লাই করে যে ফাংশনটা হচ্ছে সেটা কীরকম ফাংশন? ইজ অ্যান অড ফাংশন তো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যদি দুটো অড হতো আর দুটো ইভেন হতো তাহলে কিন্তু ইভেন হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তার মানে কোনো জায়গায় যদি ওরকম ইন্টিগ্রেশন লেখা থাকে, সেই ইন্টিগ্রেশনটা তোমাকে করতেও হবে না। ভালো করে জিনিসটা শোনো, কোনো জায়গায় যদি ওই ধরনের ইন্টিগ্রেশন লেখা থাকে যে তুমি ইন্ডিভিজুয়াল ফাংশনটাকে দেখতে পাচ্ছ, ইন্ডিভিজুয়াল ফাংশনটাকে দেখতে পাচ্ছ যে একটা ফাংশন আমার ইভেন আছে, আরেকটা ফাংশন আমার অড আছে, তাহলে তাদের যদি সেম ইন্টারভ্যালে ইন্টিগ্রেশন দিয়ে দেয়, ইন্টিগ্রেশনের প্রোডাক্টের রুল খুব ঝামেলা, ইন্টিগ্রেশন বাই পার্টস, সে একদম ইন্টিগ্রেশনের শেষের দিকে আছে, ও আমরা ফিজিক্সে আমাদের ওটা অত লাগবেও না, খুব কম জায়গায় লাগে, তাও 12। যেন ইন্টিগ্রেশনের বাই পার্টসের ধার দিয়ে এখন আমরা যাবো না, ওটা তো আমরা ম্যাথেই শিখবে। কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস না শিখেও, মানে ডিফারেন্সিয়েশানে যেমন প্রোডাক্ট রুল ছিল না, দুটো ফাংশন মাল্টিপ্লাই থাকলে ডিফারেন্সিয়েট কীভাবে করতে হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফাংশনের প্রোডাক্টেরও ইন্টিগ্রেশন আছে, সেটা ঝামেলা, সেটাতে আমরা যাব না। কিন্তু প্রোডাক্ট মানে কোনো ইন্টিগ্রেশন না করে একটা লাইন না লিখে তুমি অ্যান্সার বার করতে পারবে। কী করে পারবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তোমার যেমন এখানে ধরো তুমি অড ইভেন জানলেই, তোমার ধরো তুমি বলো যে কোনো একটা কম্বিনেশান বলো, যে আমার ইভেন ফাংশান ধরে নাও যে একটা ইভেন ফাংশান কত, এক্স স্কোয়ার, তাই তো? এইটার থেকে এক্স স্কোয়ার তো একটা ইভেন ফাংশান, আর একটা অড ফাংশান কি, সাইন এক্স, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে তোমার যদি এরকম থাকে, এইটার যদি এরকম একটা ইন্টারভ্যালে ধরো এই জিনিসটা, তাহলে একটা প্রোডাক্ট হয়ে গেল। এটা এমনি ইন্টিগ্রেট করতে গেলে ইন্টিগ্রেশন বাই পার্টস লাগবে, ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা এখন করব না কোনোভাবেই। এটা যদি মাইনাস পাই থেকে পাই ইন্টিগ্রেশন করতে দেয় সেম ইন্টারভ্যাল, এবার তোমার এখানে কি আছে, তোমার এখানে দেখো এটা ইভেন আছে, এটা ইভেন ফাংশন আছে, এটা অড ফাংশন আছে, তাহলে টোটাল জিনিসটা অড। তাহলে এটা তোমায় কোনো ইন্টিগ্রেশন না করে ডাইরেক্ট জিরো বসিয়ে দেবে, বুঝলে? কত শর্টকাট হয়ে গেল না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ এবং এটাতে সিমিলারলি শুধু এটা নয়, মানে তুমি কি বলবো, এখন সব বন্ধুরা সবে ইন্টিগ্রেশন শিখছে, বাই পার্টস এখনও কেউ শিখেছে কিনা আমি জানি না, মেবি হয়তো দু একজন খুব যারা ভালো ইন্টারেস্টেড ম্যাথে তারা হয়তো করতে পারে মেবি। তো তুমি
এরকম ইন্টিগ্রেশন দিলে লোকে চমকে যাবে, ঠিক আছে, উইদাউট বাইপার্সে। কিন্তু এই ইন্টিগ্রেশন তুমি একটা লাইন না লিখে জিরো করে দিতে পারবে, শুধু যদি অড ইভেনের নলেজটা তোমার জানা থাকে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। এবং তুমি বাইপাস দিয়ে করলেও জিরো হবে? হ্যাঁ হ্যাঁ, ওই বলো। মেথডটা দিয়ে করলেও জিরো হবে তো? কোন মেথড? বাইপার্স? বাইপাস। অবশ্যই জিরো হ্যাঁ। হবে। জিরো যদি না হয় তাহলে বুঝতে হবে হয় বাইপার্সের ফর্মুলায় ভুল আছে, নাহলে আমাদের অড ইভেনের কনসেপ্টে ভুল আছে। তোমার দেখো একটা ইন্টিগ্রেশন, তুমি অড ইভেন তো একটা কনসেপ্ট, একটা কনসেপচুয়ালি আমরা জিনিসটাকে বললাম যে অড ফাংশন হলে সেম ইন্টারভ্যালে ইন্টিগ্রেশনটাকে আমার জিরো হতে হবে। এবারে তুমি এখানে ভেঙে যদি এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়েও করো, তাহলে তোমার জিরো আসতে হবে। নাহলে তো তোমার হয় বাই পার্টসের রুল ভুল, নাহলে অড ইভেনের কনসেপ্টে ভুল, নাহলে আমার কোথাও একটা ধরায় ভুল হয়েছে। তুমি একই হিসেব, সেটা ফিজিক্সের প্রবলেম হতে পারে, ম্যাথের একটা অঙ্ক হতে পারে, তুমি যে মেথডেই করো না কেন তোমার তো রেজাল্ট, ফাইনাল রেজাল্ট তো একই আসবে, তাই না? হ্যাঁ। যাই হোক, বাদ দাও এগুলো, এখন স্পেশাল কেস এগুলো। এই ধরনের ইন্টিগ্রেশন তোমার এক্ষুনি তোমাকে ফেস করতে হবে না, এগুলো ম্যাথে মেনলি আসবে। আপাতত জাস্ট আমার একটু অড ইভেনের ক্ষেত্রে এগুলো একটু মাথায় এসেছিলো, আমি জাস্ট একটু বললাম। এইটা এই পোর্শান, এইটুকু পোর্শান যারা বোঝনি কোনো অসুবিধে নেই, আর যারা বুঝেছো খুব ভালো, কিন্তু এই পোর্শান না বুঝলেও কোনো সমস্যা নেই, শুধু অড ইভেনের ওইটা একটু খেয়াল রাখো তাহলেই ভালো। যাই হোক, সিমিলারলি এই ধরনের আর কি বিভিন্ন রকম অড ইভেন ফাংশনটা জানা থাকলে ইন্টিগ্রেশনগুলো খুব শর্টে করা যায়, মানে ছোট হয়ে যায়, পুরো এটাতে করতে হয় না। অড ফাংশন দেখে নিলেই সেম ইন্টারভ্যালে জিরো হয়ে যায়। এবার অড ফাংশন থাকলেই যে সমস্ত ইন্টারভ্যালে ইন্টিগ্রেশন জিরো হবে সেরকম না, সিমেট্রিক ইন্টারভ্যাল হতে হবে, হ্যাঁ, সেগুলো খেয়াল রাখতে হবে, সিমেট্রিক ইন্টারভ্যাল হতে হবে, নাহলে কিন্তু হবে না। যাই হোক, আবার এখানে আবার মানে তোমার ইন্টারভ্যালটাকে ম্যানিপুলেটও করা যায়, সেগুলো আমরা যাচ্ছি না, সেগুলো ম্যাথামেটিক্সের অনেক ডিটেল রয়েছে। ইন্টারভ্যাল ম্যানিপুলেশন ব্যাপারটা বুঝলে তো, মানে তুমি দেখো এটা পাই বাই, এখানে কার্ভ থেকে -π/2 ইন্টিগ্রেট করলে যেমন জিরো আসবে, তেমনি π/2 থেকে তোমার এটা কত, এই জায়গাটা কত, 3π/2, তো এইটা করলেও কিন্তু জিরো আসবে। বুঝতে পারছো? কার্ভ থেকে বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। যাই হোক, সেগুলোতে আমাদের অত ডিটেলে যাওয়ার দরকার নেই কোনো, এমনি বেসিক অড ইভেন ফাংশনটা জানা থাকলেই হবে। যে কটা ভেরিফাই করতে দিয়েছি ওগুলো করলে তোমার ইন্টিগ্রেশনটাও প্র্যাকটিস হবে, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনের আমাদের ওই এগুলোতে আমরা একটু চলে যাব, অ্যাপ্লিকেশানে আমি যাব। তো আপাতত যে পোর্শনটা হলো আশা করি মোটামুটি একটু ঠিকঠাক আছে। আচ্ছা, সামের রুলটা আমরা একটু চট করে বলে দিই। আচ্ছা, তাহলে ওখানে ওটাকে কি আমরা একটু জেনারেলাইজ করে দেবো, অড ইভেনের ব্যাপারটাকে ওটা একটু জেনারেলাইজ করে দিই আগে। যদি আমাদের ইভেন ফাংশান থাকে, ইভেন ফাংশানের ক্ষেত্রে আমরা যদি এটাকে জেনারেলাইজ করে দিই, আমরা ধরে নিলাম এফএক্স একটা ইভেন ফাংশান, ঠিক আছে। তাহলে এটাকে জেনারেলাইজ করে আমরা কি লিখতে পারবো, এফএক্স ডিএক্স যদি এরকম হয়, -a থেকে a যদি লেখা হয়, এটাকে আমরা কি লিখতে পারবো, 2 ওখানে এমনি লিখেছিলাম, এখানে একটু জেনারেলাইজ করে দিচ্ছি, আর কিছু ছোটো করে সাজিয়ে দিচ্ছি। এবার এফএক্সের জায়গায় তুমি যা খুশি বসিয়ে না, x² বসাতে পারো, x⁴ বসাতে পারো, যা ইচ্ছা তাই বসাতে পারো, ঠিক আছে, x⁶ বসাতে পারো, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা, এখানে অডও নয় ইভেনও নয় এরম ফাংশান হতে পারে? বলো, কোনো ফাংশান এরকম তোমার মাথায় আসছে যেটা অডও নয় ইভেনও নয়? বারবার ইভেন লিখে লিখে অভ্যেস হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বলো, অডও নয় ইভেনও নয় এরকম ফাংশান হতে পারে? 2x। 2x তো ইভেন ফাংশন, তুমি এক্সের জায়গায় বসাও না,
2x না সরি 2x হচ্ছে অড ফাংশন, তুমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও তাহলে মাইনাস 2x আসবে, ওটা অড ফাংশন। সাইন টু 2 থিটা, সাইন 2 থিটা। না, সাইন 2 থিটা অড ফাংশন। সাইন 2 থিটার কী হবে, ইন্টারভ্যালটা বড় হয়ে যাবে, মানে তোমার ওর এখানে এমনি নর্মাল সাইনের ক্ষেত্রে কী হতো, ওটাতে π/2-তে টপটা হতো 1 হতো, সাইন 2 থিটাতে কী হবে, π/4-এ 1 হয়ে যাবে। হুম। বলো, খুব সোজা, অলরেডি মানে অনেকেই জেনে ফেলেছো, আমি বললেই মনে পড়ে যাবে, ওটা জানো অনেকে কিন্তু বলতে পারছো না। মানে দেখো অডও নয় ইভেনও নয়, সেই ফাংশন কী হবে, তাকে তুমি ওই দুটো যে ক্রাইটেরিয়া আছে দুটোর কোনোটাতেই ফেলতে পারবে। বলো বলো বলো। কি মুশকিল। দেখো ইন্টিগ্রেশনের আমরা দেখো ডিফারেন্সিয়েশনের যেমন আমরা করেছিলাম, ডিফারেন্সিয়েশন আশা করি সবাই পড়েছো, বা যারা পড়োনি তাদের মনে পড়বার জন্য আমি আর একটু লিখে দিই। ডিফারেন্সিয়েশনে আমরা মেনলি 3 ধরনের ফাংশনের মধ্যে কম্বিনেশন করেছিলাম। একটা করেছিলাম তোমার দুটো ফাংশনের সাম, এরকম হলে কি হয়, এবং এগুলো তোমাদের হোমওয়ার্কে দেওয়া ছিল, প্রথম হোমওয়ার্ক যেটা, এই লাস্ট যেটা অ্যাসাইনমেন্ট আছে তার আগে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল তাতে এগুলো ছিল, তো সেগুলো যারা করনি জমা করনি সেগুলো করবে। এটা এরকম হয়, দুটো আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়, এটার সঙ্গে সবাই পরিচিত। সিমিলারলি এটা হচ্ছে আমরা কি বলেছিলাম, সাম রুল, ঠিক আছে। এর করসপন্ডিং ঠিক ইন্টিগ্রেশনের সাম রুল কেমন হবে, জাস্ট মানে কি হবে, এরকম হবে। ইন্টিগ্রেশনের সাম রুল তোমাকে যদি এরকম দেয় যে এফ প্লাস জিএক্স, আমি এক্সাম্পল দিয়ে দেবো, এটা আগে এমনিভাবে লিখছি তো এক্সাম্পল আমরা দেবো, এরকম ডিএক্স, এটার যদি ইন্টিগ্রেশন থাকে, আমি লিমিটটা আপাতত দিলাম না, দিয়ে দেওয়া যাবে। তাহলে এটার ক্ষেত্রে জাস্ট কী হবে, ওখানে যেমন ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েট করেছো, একবার ডিডিএক্সটা এফএক্সের ওপরে অ্যাক্ট করেছে, একবার জিএক্সের ওপরে কাজ করেছে, তেমনি এখানেও তাই হবে, এখানে ইন্টিগ্রেশনটা ভেঙে যাবে, জিএক্স ডিএক্স হবে প্লাস ইন্টিগ্রেশন অফ সরি এফএক্স ডিএক্স হবে প্লাস জিএক্স ডিএক্স হবে, একদম একই জিনিস, খুব সিম্পল। সাম রুলের মধ্যে নতুন করে কিছু নেই, তুমি দুটো জিনিসের একটা জিনিসকে আলাদা আলাদা সাম করছিলে আর আরেকটা ফাংশানকে সাম করছিলে, এবার দুটো যখন একসঙ্গে ফাংশানটা নিলে তাহলে দুটোর ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে যোগ করলেই হয়ে যাবে, খুব লজিক্যাল এবং খুব ইজি, এর মধ্যে বেশি জটিলতার কিছু নেই। এটার করেসপন্ডিং হোমওয়ার্ক আমরা কিছু দেবো, এবং হোমওয়ার্ক তোমার দেখবে ওই কালকে যে পেজটা দিয়েছি ওখানে দেওয়া আছে, ওগুলো করবে। যাই হোক, এটার যেমন সাম রুল হলো তেমনি ডিফারেন্সিয়েশন একটা প্রোডাক্ট রুল ছিল, কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট রুলটা সেটা খুব প্যাঁচালো, সেটা আমাদের এখনই লাগবে না, সেটা আমরা এখন করবো। সেই জন্য ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুলটা আমি আর এখানে লিখছি না। এরপরে আমাদের ডিফারেন্সিয়েশনের যেটা ছিল চেন রুল, ডিফারেন্সিয়েশনের চেন রুলটা সবাই পড়েছো? হ্যাঁ স্যার। তুমি তো পড়েছো, আমি জানি, কিন্তু আমাকে পড়ছে না। চেন রুলের ক্ষেত্রে কেমন ছিল,
চেন রুলের ক্ষেত্রে এক্সাম্পলে আমরা যেমন দেখিয়েছিলাম যে সাইন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী করবো, মানে এখানে এফ এক্স একটা ফাংশান, সেটা আবার অন্য একটা এক্সের ফাংশান, এরকম যদি থাকতো, তার ক্ষেত্রে আমাকে চেন রুল দিয়ে করতে হতো। এর ক্ষেত্রে ডিডিএক্স অফ এফ অফ জি এক্স করতে গেলে এটাকে আমরা জেনারেলাইজডভাবে কি লিখতাম, এটা তো ডাইরেক্ট এক্সের রেসপেক্টে করতে পারবো না, এটাকে আমরা ভেঙে নিতাম এইভাবে যে ডিজি আর ডিজি ডিএক্স এইভাবে করতাম, তাই তো এফ অফ জি এক্স এরকম থাকতো। ঠিক আছে, এগুলো আমরা করেছিলাম। এইভাবে লিখলে কিছুই বোঝা যায় না। এখানে আমরা যেটা করেছিলাম সেটা কি করেছিলাম, আচ্ছা এটা একটু ভেঙে লিখেই দিই, সেটা হচ্ছে ডিএফ ডিজি ইন্টু ডিজি ডিএক্স, এইটা করতে হয়েছিল। এবার চেন রুল হয়তো অনেকে বোঝোনি এখনও, তাদের জন্য আমি চেন রুলটা আরেকবার লিখবো এবং সেম জিনিস আমরা ইন্টিগ্রেশনে করব। তো চেন রুলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, চেন রুলের ক্ষেত্রে একটা ফাংশানের এক্সাম্পল দাও, বলো যারা করেছো। চেন রুল দিয়ে করতে হবে এরকম একটা ফাংশনের এক্সাম্পল দাও যে ডিফারেন্সিয়েশনের ওই চেন তো রুল করতে ই হবে। টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ারে যাবো, আচ্ছা ই টু দি পাওয়ারে যাই, অসুবিধে নেই। ই টু দি পাওয়ার তোমার ধরো ওই যে আমাদের ও বললো, তুমি কে বললে, নীলাংশু বললেন না জিষ্ণু বললে? নীলাংশু। হ্যাঁ, এরকম নিচ্ছ, তাহলে এটার যদি ডিএফ ডিএক্স করতে হয় এটা চেন রুল দিয়ে করতে হবে। আমি জাস্ট একটু রিমাইন্ড করার জন্য বলছি, তার কারণ ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন রুলটা আমাদের খুব ভাইটাল রুল, ওটা কিন্তু আমাদের মানে ক্যালকুলেশন করতে গিয়ে বারে বারে লাগবে। তোমার ওয়ার্ড ইভেন ফাংশান যত না লাগবে তার থেকে সাবস্টিটিউশন রুলটা কিন্তু খুব বেশি লাগবে। সাবস্টিটিউশন রুল, ডেফিনাইট ইন্টিগ্রাল, যেটা এমনি নর্মাল যেখানে সব ইন্টিগ্রেশনগুলো যে ফর্মুলায় করছি এগুলো কিন্তু আমাদের লাগবে, তার এক্সাম্পল আমরা করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, এখানে তো ডাইরেক্টলি তুমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারতে না। এখানে আমরা কি করেছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরে নাও জেড, জেড ধরে নিতে বলেছিলাম, নিয়ে তারপরে কি বলেছিলাম না এটা ডিজেড এইভাবে করব, ডিজেড ডিএক্স আর ই টু দি পাওয়ার জেড। তাহলে ডিজেড ডিএক্স যে অপারেটরটা সেটা ই টু দি পাওয়ার জেডের ওপরে যাবে। এগুলো কিচ্ছু না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো নিজেরা একটু করো, রুলগুলো নিয়ে নিজেরা একটু করো, একদম জলের মতো হয়ে যাবে। কিন্তু এগুলো যারা করনি আর এই আমি করছি এ দেখলে সব মাথা গুলিয়ে যাবে। ঠিক আছে, নিজেদের করতে হবে এগুলো, রুলগুলো দেখে দেখে করলে দেখবে একদম ইজি হয়ে যাবে, কিচ্ছু না, খুব সিম্পল জিনিস। যাই হোক, এবারে আমাদের একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ই টু দি পাওয়ার এক্সের যদি ডিফারেন্সিয়েট করা হয় এটা ই টু দি পাওয়ার এক্স হবে, এর প্রুফ ম্যাথে আছে, এর প্রুফ নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। তাহলে এখানে দেখো জেড তোমার ডামি ইন্ডেক্স আসছে, এখানে জেড এখানে জেড এক্সের জায়গায়, তাহলে ফার্স্ট জেড ডিফারেন্সিয়েশনটা করে ই টু দি পাওয়ার জেড আসবে, আর সেকেন্ড জেডের জায়গায় কি আছে এক্স স্কোয়ার, তাহলে এইটা ডিফারেন্সিয়েট করে 2x আসবে, এখানে তুমি ই টু দি পাওয়ার জেডের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দাও, পরেরটাতে 2x ছিল 2x বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার কী হলো 2x ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে চেন রুলের অ্যাপ্লিকেশান। মানে অন্যরকম কিছু থাকলে তুমি জেড ধরে নাও। এবার চেন রুল দিয়ে তোমাদের হোমওয়ার্কেও কিছু জিনিস দেওয়া ছিল, সেগুলো যারা করনি করে ফেলো, কালকের দিনটাও সময় দিয়ে দিলাম, কালকের মধ্যে জমা করবে। ঠিক আছে, চেন রুল আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এবারে দেখো, যেটা এই যে ফাংশন অফ ফাংশান, মানে ডাইরেক্ট ফাংশান যদি না থাকে তার যেমন ডিফারেন্সিয়েশানে যেমন তার যেমন চেন রুল হচ্ছে, তেমনি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঠিক এর করেসপন্ডিং যে রুলটা আসবে সেই রুলটাকে আমরা সাবস্টিটিউশন মেথড বলি। ওখানে তার চেন ইন্টিগ্রেশন বা এরকম কিছু বলা হয় না। ঠিক আছে, ওটাকে সাবস্টিটিউশন মেথড বলে, সেটা কী জিনিস আমি বলে দেবো। এটার ক্ষেত্রে সব থেকে সিম্পল এক্সাম্পল নিয়ে আমরা শুরু করব, তারপরে আমরা ওটার থেকে অ্যাপ্লিকেশান দেখব। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথডের সব থেকে সিম্পল এক্সাম্পল ধরো সাম রুল তো হয়ে গেল, সাম রুল আমরা হোমওয়ার্কে দিয়ে দেবো, সাম রুল করতে পারবে সবাই। যেটাতে সমস্যা হবে সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ওটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের চেইন রুলে যেমন হয়েছিল ওই ধরনের।
সাবস্টিটিউশন মেথড। তো সাবস্টিটিউশন মেথডে তুমি সব থেকে সহজ একটা এক্সাম্পল নিই, বা আমাদের দাঁড়াও কীরকম এক্সাম্পল নেবো, আজকে অনেক কিছু করাও ভেবেছিলাম কিন্তু টাইমে কুলালো না। তাই সাবস্টিটিউশন মেথডের তাও একটা এক্সাম্পল নাও। স্যার আমি একটা এক্সাম্পল বলবো। বলো। ইন্টিগ্রেশন অফ সাইন ব্র্যাকেটের ভিতরে 7x প্লাস 4 dx। 7x প্লাস 4 না, এটা সাবস্টিটিউশন মেথড কী করে হলো? এটা তো তোমার সাম রুল হয়ে গেল। 7x প্লাস 4 dx তো সাইন আছে, মানে সাইন সাইন। আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা হবে সাবস্টিটিউশন। আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল চাইছি। আচ্ছা এই অঙ্কটা করাও ভেবেছিলাম, এটাই বলে দিই। এটা তোমাদের দেখবে বুলেটের অঙ্ক এমনিও আছে, ওটা তুমি যেটা বলেছো ঠিক আছে, ও যেটা বলছে ও এটা বলছে, এটা তোমরা করতে পারো। সাইন 7x প্লাস 4 এটার ইন্টিগ্রেশন কত থেকে কত, কত থেকে কত? ওটা কিছু বলা নেই, মানে এটা এমনি মডেল প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, এটা কিছু ধরে নাও, এখানে তোমার 0 টু পাই ধরে নাও। তো এটার ক্ষেত্রে ধরো সাবস্টিটিউশন মেথডে করলে কী করবে তুমি, দেখো ডাইরেক্ট এটাকে তো ইন্টিগ্রেশনের ফর্মুলা ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা জানি ইন্টিগ্রেশনে, সাইন এক্স ডিএক্স। এটা কী করে আসে আমি তোমাদের ওই আগের দিনের নোটটাতে বলেছি। এমনি সিম্পল ইন্টিগ্রেট করলে এটা আসে তোমার কত আসে, মাইনাস কস এক্স প্লাস সি। এখানে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্ট কেন আসে সেটাও বলেছি ওইখানটা, কিন্তু ভালো করে দেখবে কালকে যেটা শেয়ার করেছি। যাই হোক, তাহলে এই ফর্মুলাটা আমাদের জানা, সাইন এক্স ডিএক্স, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা। যারা জানো না আমি লিখে দিলাম, চোখের সামনে আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা জানি, কিন্তু ওখানে যেটা দিয়েছে ওই যে তোমার সাইন 7x প্লাস 4 dx 0 টু পাই, ওটা তো ডাইরেক্ট এটা এক্স নয়। তাহলে এর ক্ষেত্রে কী করবে, এর ক্ষেত্রে তোমাকে করতে হবে এটাকে ধরে নিতে হবে, যে ধরা যাক লিখবে, বাংলায় যারা লিখবে, আর নাহলে সে লিখবে, এটা ইকুয়াল টু জেড ধরবে। তাহলে ডিফারেন্সিয়াল লেখা আমরা শিখে গেছি। তাহলে এদিকটা ডি অফ নাও, এরকম লেখা যাবে। তাহলে এদিকটা কত হবে, 7dx প্লাস এটা 0 হবে, কেননা ডি অফ 4 তো আর কোনো চেঞ্জ হয় না, তাহলে ডিজেড। তাহলে ডিজেড ইকুয়াল টু 7dx হচ্ছে না, বা তুমি এখানে লিখতে পারো dx ইকুয়াল টু ডিজেড বাই 7। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বসাতে হবে। তাহলে এদিকে আবার তুমি চলে এসো ইন্টিগ্রেশন, এটাকে আই ধরে নাও, ধরে নিলে তোমার ওটাকে তো সাইন জেড ধরে নিয়েছি, তাহলে এটা জেড করে দিয়েছি, আর ডিএক্সটাকে কি লিখেছি, ডিজেড বাই 7। হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন 0 টু পাই। আচ্ছা এবারে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে লিমিটকেও চেঞ্জ করতে হবে। এক্ষুনি আমরা লিমিটটাকে চেঞ্জ করব না, আমরা আগে ইন্টিগ্রেশনটা করে নিয়ে লিমিটটা বসাবো। এখানে দেখো তোমার এই যে লিমিটটা দেওয়া আছে, এই লিমিটটা কিন্তু এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু পাই এর জন্য লিমিট, কিন্তু তুমি যখন এইটাকে জেডে কনভার্ট করে নিচ্ছ তখন কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যায়। কেননা যখন এক্স ইকুয়াল টু 0 তখন জেড ইকুয়াল টু কিন্তু 0 নয়, তখন জেড ইকুয়াল টু 4। বোঝা যাচ্ছে তো, ওখানে লিমিট চেঞ্জ করতে হয়। আমাদের এখানে দরকার নেই, আমরা ইন্টিগ্রেশনটা করে ভ্যালু আবার এক্সে নিয়ে এসে লিমিটটা বসাবো, তাহলে ব্যাপারটা সেই একই হবে। আমি এখানে লিখে রাখতে পারি যে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু পাই, কেননা জেডের লিমিট ওটা নয়। যাই হোক, 1/7 বাইরে আসবে তোমার, সাইন জেড ডিজেড হচ্ছে, তার ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কস জেড প্লাস সিটা আমি নিচ্ছি না, ডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে এখানে এক্স এর লিমিট আবার 0 থেকে পাই, আর এবারে জেডের ভ্যালু বসিয়ে দাও। জেডের ভ্যালুটা বসিয়ে দাও, আবার জেডের ভ্যালু কত, cos 7x প্লাস 4, এখানে বসিয়ে দেবে, পাই 0 বসিয়ে দাও। এখন তো আবার এক্সে এসে গেছে, এখন এক্সের লিমিট ইউজ করা যাবে। তাহলে এখানে কত হবে তোমার, cos
7 পাই প্লাস 4। আচ্ছা, এখানে একটা প্রথমে একটা মাইনাস ছিল, আর পরেরটাতে কী হবে, 0 বসালে cos 4 আসবে, সে যাই আসে আসবে, আর ওটা প্লাস হয়ে যাবে, তাহলে এরকম একটা কিছু আসবে। সে যাই হোক, অ্যান্সারটা বড় কথা নয়, কিন্তু সাবস্টিটিউশন মেথডটা কীভাবে করা হলো একটু বোঝা গেল। যখন ডাইরেক্ট ফাংশান থাকবে না, ঠিক আছে, যখন ডাইরেক্ট ফাংশান থাকবে না, তখন আমাদের ইনডাইরেক্টলি যেটা হবে সেই জিনিসটাকে জেড ধরে নিতে হবে, ঠিক আছে। এইটা কিন্তু নতুন মেথড, এটা কিন্তু শিখতে হবে, বোঝা গেল। সিমিলারলি তুমি এইভাবে তোমাকে ইন্টিগ্রেশন দিতে পারে যে সাইন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন দিতে পারে, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিতে হবে, এই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে। সাবস্টিটিউশন মেথডটা একটু বোঝা গেল। আমি ওই ব্যাচে ওদের আমি এমনি যেগুলো তোমার কি বলবো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের মোশনেরগুলো করেছিলাম, তো সেই জন্য তোমাদের ওই ভার্টিক্যালের ডিরেকশানটায় ফর্মুলাগুলো করছি অন্যরকমভাবে। যাই হোক, তাহলে ভার্টিক্যালের দিকে আমরা কি জানি, তোমার এখান থেকে যদি একটা পার্টিকেলকে তুমি ছুঁড়ে দাও ইউ ভেলোসিটিতে, সেই একই জিনিস, তাহলে সেটা কিছু দূর গিয়ে এরমভাবে ব্যাক করবে, পাশ থেকে ব্যাক করবে না, একই লাইনে ব্যাক করবে যদি হাওয়া টাওয়া না দেয়, আবার একই গ্রাউন্ডে এসে পড়বে। এবার কথা হচ্ছে এখানে সব জায়গায় কি আছে, এর ওপরে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আছে, বা ডি অ্যাক্সিলারেশন বলতে পারি আমি, সেটা আছে। তাহলে এর ক্ষেত্রে এই যে পার্টিকেলটার যে ভেলোসিটি, ঠিক আছে, পার্টিকেলটা ধর কোনো একটা সময় এরকম একটা জায়গায় আছে, তার ইউটা তো আস্তে আস্তে কমবে, আমরা যেটা বলছিলাম, তাহলে ওর যে স্পিডটা সেটা আস্তে আস্তে কমবে, তার মানে এই পার্টিকেলটার উপরে একটা ডিঅ্যাক্সিলারেশন আছে। তাহলে আমাদের অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশনকে তো আমরা কি হিসাবে লিখি, ডিভিডিটি হিসাবে লিখি, এটা তো সবাই জানো তো। তাহলে হ্যাঁ, এখানে ডিভিডিটি ইকুয়াল টু আমি কত লিখব বলো, আমাদের মানে ওপরের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে ডিভিডিটি ইকুয়াল টু এখানে কত লেখা উচিত, বলো চটপট বলো। মাইনাস জি লিখবো তো, আছে তার কারণ ডিঅ্যাক্সিলারেশন। তাহলে এবার এটাকে পজিটিভ ধরছে, আমি আপসাইড পজিটিভ ধরেছি, তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন তো নয়, ডিঅ্যাক্সিলারেশন। তাহলে এটাকে ভেঙে লিখলে বোথ সাইড ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, জি ডিটি হবে। এবার এটা ডিভির ইন্টিগ্রেশান যদি আমরা করি, ইন্টিগ্রেটিং বোথ সাইড যদি এরকমভাবে করি, তাহলে জিটা কনস্ট্যান্ট, তাহলে এই ইন্টিগ্রেশানটা এরকম আসবে, সামের রুল, আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটা হচ্ছে কেন আসে না, এটা ডেফিনাইট ইন্টিগ্রাল না হলে কনস্ট্যান্ট আসে। কনস্ট্যান্টটা কী করে হটাবো সেটাও আমরা বলব। তাহলে দেখো, ডি অফ সামথিংয়ের ইন্টিগ্রেশন করলে, এটা তোমার ওই নোটে আছে, ডি অফ সামথিংয়ের ইন্টিগ্রেশন করলে এটা এফ প্লাস একটা কনস্ট্যান্ট আছে, এটা আমরা জানি। তাহলে সিমিলারলি এখানে ইন্টিগ্রেশন বোথ সাইডে করলে আমাদের কী আসবে, ভি আসবে, মাইনাস অফ জিটি আসবে, প্লাস সি আসবে। এবার এখানে তো শেষ নয়, এখানে পার্টিকেলটার একটা বাউন্ডারি কন্ডিশন আছে বা ইনিশিয়াল কন্ডিশন আছে। বাউন্ডারি কন্ডিশনটা কি, টি ইকুয়াল টু জিরোতে ভি কত ছিল, ইউ ছিল, কেননা ইনিশিয়ালি পার্টিকেলটাকে ওপর দিকে ইউ ভ্যালুসিটি ছোড়া হয়েছে। তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটাকে তুমি এই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করে দাও, এখানে অ্যাপ্লাই করে দাও। তাহলে অ্যাপ্লাই করে দিলে কী হবে, তোমার ভির জায়গায় ইউ আসবে, মাইনাস জি, এটা জিরো আসবে, প্লাস সি আসবে। তাহলে এই লাইন থেকে আমরা কি পেয়ে গেলাম, সি ইকুয়াল টু ইউ। তাহলে এই জিনিসটাকে নিয়ে তুমি আবার এখানে বসিয়ে দাও, কত সহজ জিনিস। তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে, এখান থেকে আমাদের যেটা আসবে এই রিলেশানটা থেকে সির ভ্যালুটা বসিয়ে দিলে এখান থেকে কি চলে আসলে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি চলে আসছে, যেটা আমাদের চেনা ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আমরা বলতে পারি। এই ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে, সিমিলারলি তুমি আরেকটা স্টেপ আগে চলো, মানে আমরা এবারে ভি
ইকুয়াল টু ওই ফর্মুলাটা নেব, ঠিক আছে? সেই ফর্মুলাটা যদি আমরা নিই, মানে এই যে রেজাল্টটা এলো, এই রেজাল্টটাকে নিয়ে আমরা এগোবো। ওই রেজাল্টটাকে যদি আমরা নিই তাহলে কি হবে, তোমার ওর রেজাল্টটা কি আসছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস ডিটি। ভি মানে আমরা কি জানি, ডিএস ডিটি, ভেলোসিটি। তাহলে ইউ মাইনাস জিটি হবে, বোথ সাইড ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ডিএস ইকুয়াল টু ইউ ডিটি হবে মাইনাস জি টি ডিটি হবে। সবগুলো ইন্টিগ্রেশন করে দাও। ইউটা কনস্ট্যান্ট ছিল, ডিটি এটা দেখো ডান দিকে সাম রুল অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু মাইনাস থাকলেও সাম রুল অ্যাপ্লাই হয়ে গেল, টি ডিটি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কী হবে, এখানে তুমি বলতে পারো যে আপনি তো বলেছিলেন যে ডিএফ এর ইন্টিগ্রেট করলে এ প্লাস সি হয়, তাহলে এখানে প্রত্যেকটার সঙ্গে একটা করে কনস্ট্যান্ট আসার কথা, কিন্তু সেই সবগুলো কনস্ট্যান্ট মিলে কিন্তু একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে এখানে অ্যাকচুয়ালি এটা অর লেখা উচিত নয়, ইন্টিগ্রেটিং বোথ সাইড লেখে এখানে। যাই হোক, তাহলে এটা এস আসবে, ডিটির ইন্টিগ্রেশন করলে কি আসবে, টি আসবে মাইনাস এটা টিডিটি। টিডিটি মানে কি আসবে, তোমার টি টু দি পাওয়ার 1 আছে, তার মানে এটা টি স্কোয়ার বাই 2 হবে, আর প্লাস সি আসবে। তাহলে এবারে সি তাড়াবো কী করে, আবার বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন নাও। ইনিশিয়াল কন্ডিশনটা কী ছিল, টি ইকুয়াল টু 0-তে তোমার এস ইকুয়াল টু কত ছিল, 0 ছিল না, কেননা টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা তো মাটিতে ছিল, এখান থেকে ছোঁড়া হয়েছে। টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা তো গ্রাউন্ডে ছিল, তাহলে এস ইকুয়াল টু 0 ছিল। তাহলে সেটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনটাতে যদি আমরা বসিয়ে দিই, এই কন্ডিশনটা ইনিশিয়াল কন্ডিশনটা নিয়ে এই ইকুয়েশনে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে কি আসবে, এস ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ টির জায়গায় 0 বসবে, মাইনাস জি বাই 2, সেখানে 0 স্কোয়ার হবে, প্লাস সি হবে। এখান থেকে কী পেলাম, তাহলে সি ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এই যে সি ইকুয়াল টু 0 যেটা পেলে, এই জিনিসটাকে নিয়ে আবার এই ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে তোমার আলটিমেট যে ইকুয়েশনটা আসবে সেটা কত, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যে ইকুয়েশনটা আমরা জানি, ঠিক আছে? এবার এগুলো কিন্তু স্কুলের পরীক্ষায় দিতে পারে, যে তুমি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি ফর্মুলা থেকে শুরু করে আমার এটাকে প্রুফ করো, তখন ইন্টিগ্রেশন দিয়ে করাটা সব থেকে বেস্ট, কারণ সব থেকে শর্টে হবে, সব থেকে ছোটোর মধ্যে হবে। এটা বলে ছেড়ে দেবো। আচ্ছা, এমনি দেখো তোমার এমনি ওই যে বুলেট প্রবলেম সবাই করেছো তো, একটা দেখবে তোমার ওই ফেমাস বুলেট প্রবলেম আছে, তোমার এই একটা বলবে একটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে একটা বুলেট ঢুকছে, এতটা যাওয়ার পরে এত পার্সেন্ট ওর ভেলোসিটি কমে যাচ্ছে, এইসব অঙ্ক আছে যেগুলো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়। সেই অঙ্ক করেছো? না স্যার। এ বাবা, ওই অঙ্ক তো তোমার বইতে, এটা তো খুব ফেমাস প্রবলেম। যাই হোক, এখানে দেখে নাও, এখানে বুলেট প্রবলেমের বিভিন্ন রকম থাকে, বুলেট প্রবলেমগুলো করবে। এখানে ধরো একটা বুলেট আছে, তাহলে বুলেট প্রবলেমের ক্ষেত্রে ইউ ভেলোসিটিতে একটা বুলেট আসছে, এসে এদিকে একটা ওয়াল আছে, ঠিক আছে? এবার ওয়ালের এই জায়গাটাতে যখন হিট করছে সেই টাইমটাই হচ্ছে টি ইকুয়াল টু 0, ওয়ালের এই ইন্টারফেসটা এস ইকুয়াল টু 0, আর যে মোমেন্টে হিট করছে সেটা ইউ ভেলোসিটি নিয়ে হিট করবে, কিন্তু যত ভেতরের দিকে যাচ্ছে তো ভেলোসিটি লস করবে বা স্পিড লস করবে, স্পিড তো আস্তে আস্তে কমে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, ভেলোসিটি কমে যাবে। ভেলোসিটি কমে যাবে,
এবারে এখানে তাহলে বুলেটটার উপরে আমরা ধরে নিচ্ছি যে ওয়ালটা একটা কনস্ট্যান্ট ফোর্স দেবে, ঠিক আছে, বা কনস্ট্যান্ট ফোর্স নেব না, কনস্ট্যান্ট ফোর্স তো আগে নিয়ে নিয়েছি, আমরা ধরে নিচ্ছি এখানে ও এমন একটা ফোর্স দেবে সেটা সেই ভিসকাস ড্র্যাগ ফোর্সের মধ্যে, মানে বুলেটটা যত বেশি ভেলোসিটিতে যেতে চেষ্টা করবে তত বেশি ফোর্স দেবে। এখানে ওয়ালের যে রেজিস্টিভ যে ফোর্সটা সেটা মাইনাস কে ভি, এরকম মাইনাস কে ভি, ঠিক আছে, ভেলোসিটি যেদিকে মানে ফোর্স, আপনি নিয়ে যে ব্লু কালার দিয়ে যে লাইনটা ড্র করেছেন ওটাই এফআর। ওটা এফ আর, হ্যাঁ ওটার ভ্যালু হচ্ছে এখানে তোমার কেভির সঙ্গে সমান, ঠিক আছে। এখানে ভেলোসিটি ধরো এখানে ইউ ছিল, তাহলে এখানে তো ভেলোসিটিটা টাইম ভ্যারিং ভেলোসিটি হয়ে যাবে, ভিটি হয়ে যাবে, এবং সেটা ভেলোসিটিটা সামনের দিকে, কেভি যে ফোর্সটা সেটা উল্টো দিকে পড়বে, মানে এটা মাইনাস কেভি এরকম একটা ফোর্স পড়বে, বোঝা যাচ্ছে। এবং এই যে মানে ওয়ালের যে বাধা বলটা বা রেজিস্টিভ ফোর্স যেটা সেটা প্রপোর্শনাল টু ভি, বোঝা যাচ্ছে। আমরা সেই ভিসকাস ড্র্যাগের একটু আলোচনা করেছিলাম না আগের দিন, সেই তোমার এই ইয়ের ব্যাচে, আমাদের শুক্রবারের ব্যাচে। হ্যাঁ, হ্যালো, ওই পাখির প্রবলেম গুলো। পাখির প্রবলেম নয়, মানে একটা বৃষ্টির ফোঁটা পড়লে যেমন এখানে বলেছিলাম যে একটা রেন ড্রপ পড়ছে, এটা আমাদের মঙ্গলবারের কালকের ক্লাসেও আছে, ওটা দেখবে। বৃষ্টির ফোঁটাটা পড়ছে, তাহলে এর উপরে সবসময় একটা ভিসকাস ড্র্যাগ ফোর্স থাকে যেটা তোমার প্রপোর্শনাল টু কেভি হয়, মানে মাইনাস কেভি হয় আর কি। তো ভেলোসিটি যত বাড়ে ওপরের ড্র্যাগ ফোর্সটা তত বাড়ে, ঠিক সেই রকম একটা ফোর্স আর কি এখানে আছে ওয়ালের ক্ষেত্রে, যে বুলেটটা যত বেশি ভেলোসিটিতে, মানে ভেলোসিটি যত হবে তার সঙ্গে এই ফোর্সটা তত বেশি হবে। বুলেটের ভেলোসিটি যদি আস্তে আস্তে স্লো হয়ে যায়, ফোর্সটাও আস্তে আস্তে কমে যায়, এরকম একটা ফোর্স, মানে এটা কিন্তু ভ্যারিয়েবল ফোর্স, পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টাইম ভ্যারিং ফোর্স, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা ভেলোসিটির টাইমের এক্সপ্রেশন কিভাবে লিখব, বা আমরা যদি এসের এক্সপ্রেশন করতে যাই সেটা কিভাবে লিখব, কেননা এই ধরনের প্রবলেমের জন্যই আমার ক্যালকুলাস ইউজ করার দরকার, নাহলে তো কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য তো আমার তো ইকুয়েশন রয়েইছে, তাই না। তাহলে এর ক্ষেত্রে তুমি ইকুয়েশন কী লিখবে বলো, এর ক্ষেত্রে তাহলে আমাদের ইকুয়েশন লেখা উচিত ডিভিডিটি ইকুয়াল টু, আর বুলেটের মাস একটা ধরে নাও এম, তাহলে এখানে এর ক্ষেত্রে আমার ডিভিডিটি ইকুয়াল টু কী লিখবো বলো, মাইনাস কেভি বাই এম হবে তো। হ্যালো, শুনতে পাচ্ছ কি, শুভায়ন আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি করব, এইটার ক্ষেত্রে ডিভি বাই ভি হবে, এটা সেপারেশন অফ ভ্যারিয়েবল বলে এই টেকনিকটাকে, হ্যাঁ, দিয়ে এদিকে কে বাই এম ডিটি করবে, হলো। এবারে দেখো, এবারে এই ধরনের ইন্টিগ্রেশন, এই ফর্মুলা তুমি স্ট্যান্ডার্ড ফর্মুলা পেয়ে যাবে, এটার ফর্মুলা কি হয়, লগ এক্স প্লাস সি হয়, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা, এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে করতে করতে। আর এই ডিএক্স বাই এক্সের এই যে ফর্মুলাটা, এটা কিন্তু বারে বারে বিভিন্ন জায়গায় আসে, তুমি খেয়াল করো। আমি এখানে কি করলাম, ডিটিটাকে এদিকে তুলে দিলাম, ভিটাকে নিচে নামালাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তাহলে এটা বোথ সাইড যদি আবার আমরা ইন্টিগ্রেশানে লিখি, তাহলে আমাদের কত আসবে, ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস কে বাই এম, আচ্ছা ওটা ক্যাপিটাল কে স্মল কে, এটা কোনো ব্যাপার নয়, এরকম আসবে। তাহলে এই দিকটা কত আসছে, এল এন মানে লগ ই বেস আর কি, ভি আসবে, এটা ইকুয়াল টু কে বাই এম টি প্লাস, এবার এখানে একটা টেকনিক আছে যে এটা এমনি সি না নিয়ে লগ সি নেওয়াটা বেটার, ঠিক আছে। এই ধরনের ইন্টিগ্রেশন কি করেছো? হ্যালো, না স্যার। আচ্ছা, এটা একটা ভালো টেকনিক, এটা দেখে নাও। এই যে লগ, যদি এদিকে ইন্টিগ্রেশনে যদি লগ আছে, তখন এই দিকের কনস্ট্যান্টটাকে, এটা কনস্ট্যান্ট এমনি নেওয়া যেত, এটাকে এমনি নেওয়া যেত, কিন্তু সেই কনস্ট্যান্টটাকেই আমরা লগ সি নিচ্ছি, লগ, এটা এল এন সি মানে কিন্তু এটা লগ ই বেস সি, ঠিক আছে। যাই হোক,
তো সেটা নেওয়ার কারণ আছে, তুমি এক্ষুনি দেখতে পাবে আমাদের টি ইকুয়াল টু জিরোতে বাউন্ডারি কন্ডিশনটা কী ছিল, ভির। টি ইকুয়াল টু জিরোতে ভি কত ছিল, অ্যাট টি ইকুয়াল টু জিরো ভি ইকুয়াল টু ইউ ছিল, তাই তো? তাহলে সেটা বসাও, বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করলে এখানে কী হবে, ভির জায়গায় ইউ আসবে, এটা টির জায়গায় জিরো বসালে এটা জিরো আসবে, প্লাস এলএন সি আসবে। তার মানে লগ সি যেটা, তার ভ্যালুটা এখানে এবার বসিয়ে দিতে হবে। তাহলে তার ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও সেটা কত আসছে, ওদিকে তোমার এর পরের লাইন আর কি, এটা বসানোর পরে লাইনটা কী হবে, এলএন ভি হবে, আর এদিকে কত হচ্ছে মাইনাস কে বাই এম টি প্লাস এলএন ইউ হবে। লগের মাইনাস হলে ভাগ হয়ে যায় জানো তো, হ্যাঁ আর এটা হচ্ছে কে বাই এম টি হবে। তাহলে এটাকে কি লেখা যাবে, লগ ভি বাই ইউ লেখা যাবে। তাহলে এটা ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু টি হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে লগ তুলে দিলে কি হবে, লগ তুলে দিলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এম ইন্টু টি হবে। তাহলে এখানে দেখো ভির ভ্যালুটা কেমন আসছে, ইউ ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এম ইন্টু টি আসবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে তোমার ভেলোসিটিটা। তো আস্তে আস্তে বুলেটের কমে যাচ্ছে টাইমের সঙ্গে, তাহলে এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে, এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, এই জিনিসটা বোঝা গেল? স্যার এক্সপোনেনশিয়াল দিকে বলতে আচ্ছা, এটার এক্সপোনেনশিয়াল ডিকে হলো কি না, এটা এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে কি টি ইকুয়াল টু জিরোতে। দাঁড়াও একটা খেয়াল করি, এটাকে মানে যেখানে ওই ই টু দি পাওয়ার মাইনাস টি এরকম ফর্ম থাকে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে ঠিক বলে। আছে, মানে ওই যেখানে ই টু দি পাওয়ার ফর্ম থাকে সেটাকে এক্সপোনেনশিয়াল হ্যাঁ, দিক তার বলতে। মানে এখানে এখানে ভেলোসিটি ই টু দি পাওয়ার মাইনাস থাকতে হবে, ঠিক আছে? তার মানে এখানে স্পিড বা ভেলোসিটি এখানে হচ্ছে, এটাকে এক্সপোনেনশিয়াল ডিকে বলে। ডিকে ইন স্পিড, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার তোমার এবার ডিভিডি। বুঝতে পারছি। হ্যাঁ, ডিভিডিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে তুমি যখন অ্যাক্সিলারেশন লেখো তখন ডিভিডিটি পজিটিভ হবে, যদি এটা অ্যাক্সিলারেশন হয় তখন এই জিনিসটার ভ্যালু পজিটিভ হবে। কিন্তু ডিঅ্যাক্সিলারেশন তো, তা ডিঅ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ডিভিডিটির ভ্যালু তো নেগেটিভ আসবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবারে এখানে আমাদের এই যে বুলেটটার ওপরে ফোর্সটা তো উল্টো দিকে ছিল, সেটা হচ্ছে মাইনাস কেভি, বা এর তুমি ফোর্সের মডটাকে কেভি বলতে পারো। তাহলে এর যে ডিঅ্যাক্সিলারেশন যেটা হবে সেটা ফোর্স বাই মাস, তাহলে সেই ডিঅ্যাক্সিলারেশনটা তো মাইনাস কেভি বাই এম, সেই জন্য এটা লিখেছি। এইটা একটা কনস্ট্যান্ট চলে আসছে তার মধ্যে। এবার তুমি এখানে দেখো, এখানে ক্যালকুলেশানে বারবার কে বাই এম লিখতে লিখতে গন্ডগোল হতে পারে। তুমি এখানে তোমরা ক্যালকুলেশান করার সময় এরকম ধরনের জিনিস আসলে ওই কে বাই এমটাকে একটা সি ড্যাশ বা কে ওয়ান এরকম ধরে নিতে পারো, পরে শেষে আবার ওটাকে রিপ্লেস করে দিতে পারো, বুঝলে? স্যার এখানে কেটা কি আরেকবার বলবেন? কেটা কিছু না, কেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, জাস্ট কেটা জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর কিচ্ছু না কে, ঠিক আছে? মানে কেমনভাবে প্রপোর্শনাল, তোমার ধরো বললো যে আমার ধরো এখানে যদি একটা আমি এক্স্যাক্ট এক্সাম্পল নিই, যে আমার রেজিস্টিভ ফোর্সটা যদি ইকুয়াল বলে দেয়, সাপোজ ধরো সেটা এরকম 0.01 ইন্টু ভি, যে যখন তার ধরো পার্টিকেলটার যখন ভেলোসিটি সাপোজ 1 মিটার পার সেকেন্ড, তখন তার উপরে ফোর্স তাহলে কত পড়বে, তখন তার উপরে তোমার ফোর্স হবে হচ্ছে 1 যদি মাল্টিপ্লাই করে দাও 0.01 নিউটন হবে, এইভাবে ভ্যালু পাবে। তো কে এর ভ্যালু হচ্ছে, কে একটা কনস্ট্যান্ট, সেটা তোমার দিয়ে দিতে হবে এখানে। সেটা যেহেতু আমরা জানি না,
সেই জন্য কে একটা কনস্ট্যান্ট হিসাবে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? হুম। আর স্যার ওই রেজিস্টিভিটি অফ ওয়ার্ল্ডের সাথে কে তো স্যার এখানে রেজিস্টিভিটি ফিটি বলো না, এটা রেজিস্টিভিটির ব্যাপার না, রেজিস্টিভ ফোর্স। রেজিস্টিভিটি কন্ডাক্টরে থাকে, রেজিস্টিভিটি অন্য জিনিস, সেই ইউনিট লেন্থ, ইউনিট এরিয়া, ইউনিট এরিয়া ফেরিয়ায় চলে স্যার আসবে। ভুল বললাম, সরি। রেজিস্টিভ ফোর্স, ওয়ালের রেজিস্টিভ ফোর্স মানে বাংলায় যেটাকে বলে দেয়ালের বাধা বল, সোজা কথা, বুঝেছো? হ্যাঁ, তার তার কি হয়েছে বলো, বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তার সাথে সমানুপাতে থাকে তো। হ্যাঁ, ওয়ালের যে রেজিস্টিভ ফোর্সটা সেটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল। ওয়ালের এই যে রেজিস্টিভ ফোর্স সেটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, মানে যত জোরে বুলেটটা যাওয়ার চেষ্টা করবে তত বেশি বাধা পাবে, মানে তত বেশি তোমার রেজিস্টিভ ফোর্সটা তত বেশি হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। জাস্ট লাইক তোমার ওই যে আমাদের যেটা ভিসকাস ড্র্যাগের যে ব্যাপারটা বলেছিলাম, যে তুমি এমনি সাইকেলে যাচ্ছ বা বাইকে যাচ্ছ, তুমি যত জোরে সাইকেল চালাবে বাতাসের বাধাটা তত বেশি পড়বে, ঠিক সেই রকম, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমাদের বুলেটের ক্ষেত্রে বাকিটা তো এমনি ইন্টিগ্রেশন, বাকিটা তো পরপর জাস্ট এটাকে বলে সেপারেশন অফ ভ্যারিয়েবল। তোমার এখানে দেখো ডিভিডিটি মিক্স করেছিল, আমরা ইন্টিগ্রেশন করার আমাদের জন্য আমরা দুদিকে কিন্তু ভ্যারিয়েবল সেপারেট করি না, নালে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। আমরা ডিএক্স মানে ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন জানি, সিমিলারলি ডিটির ইন্টিগ্রেশন জানি, কিন্তু দুটো জিনিস একসঙ্গে থাকলে তো সেটা আমরা ইন্টিগ্রেট করতে পারবো না। সেই জন্য এই যে স্টেপটা, এই স্টেপটার নাম কিন্তু সেপারেশন অফ ভ্যারিয়েবল। এই স্টেপটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। সেপারেশন অফ ভ্যারিয়েবল করলে করে এবারে বাকিটা তো তোমার ক্যালকুলেশন, ঠিক আছে? এটা মোটামুটি বোঝা গেছে, ঠিক আছে তো? আচ্ছা, এইবারে তোমাকে যেটা করতে হবে, এটার ক্যালকুলেশন তো এখানে যেমন আগেরটায় যেমন আমরা প্রথমে ভি এর এক্সপ্রেশন বার করেছিলাম, তারপরে এস এর এক্সপ্রেশন বার করেছিলাম, এখান থেকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে জিনিসটাকে। আমার কাছে করা আছে, না পারলে না, মানে এটা যদি করতে না পারো আমি দিয়ে দেবো, কিন্তু নিজেরা করতে পারলে এটা খুব ভালো একটা প্র্যাকটিস হবে, ইন্টিগ্রেশনেরও প্র্যাকটিস হবে, এবং আমাদের যে সাবস্টিটিউশন মেথডটা আমরা সবে শিখেছি তারও একটা গুড প্র্যাকটিস হবে। সেই জন্য তুমি কি করবে, তুমি এই যে এক্সপ্রেশনটা এলো আমাদের, যে এক্সপোনেনশিয়াল ডিকে ওর যে এক্সপ্রেশনটা এলো, সেই এক্সপ্রেশনটা থেকে ধরবে, এই যে এক্সপ্রেশনটা এলো ইউ ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এম ইন্টু টি, এই যে এক্সপ্রেশনটা এলো, এই এক্সপ্রেশনটার ভি ইকুয়াল টু কি, ডিএসডিটি, তাই তো? তাহলে এইখান থেকে তুমি এইটা করবে, করে ডিএস ইকুয়াল টু ইউ এইভাবে লিখবে, করে এইবারে আবার নেক্সট স্টেজের একটা ইন্টিগ্রেশন হবে, বুঝতে পারছো তো? এইখান থেকে এটাকে কন্টিনিউ করবে, করে এস অ্যাজ এ ফাংশন অফ টি যেটা হবে সেইটাকে বার করবে। আর এর ক্ষেত্রেও বাউন্ডারি কন্ডিশনটা কি, অ্যাট টি ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু জিরো, আর তখন ভি ইকুয়াল টু ইউ ছিল, এইটা হচ্ছে ইনিশিয়াল বা বাউন্ডারি কন্ডিশন, ওটাকে সি হটানোর জন্য কাজে লাগবে, বুঝলে? আগেরগুলোতে আমরা যেরকমভাবে সিকে হটিয়ে দিয়েছি, তেমনি এখানেও এই বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করে এখানে এটা করতে হবে। এবং এটার অ্যান্সারটা কি আমি লিখে দেবো, তাহলে মেলাতে সুবিধা হবে, অ্যান্সারটা দিয়ে দেবো। হ্যাঁ স্যার, দিয়ে দিতে পারেন। এটার অ্যান্সারটা তোমার এসছে এরকম এসছে, এটা করবে সেসব, ওখানে আবার লগ আসলে ওরকম ধরতে হবে। হ্যাঁ, এটা এস ইকুয়াল টু তোমার আসবে এরকম ধরনের একটা অ্যান্সার আসবে, ইউ এম বাই কে, ঠিক আছে, 1 মাইনাস কে বাই এম ইন্টু টি, ঠিক আছে? এবং এর সঙ্গে আরেকটা জিনিস হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে তোমার প্লট
ভি ভার্সেস টি, মানে এই আগেরটার জন্য, ঠিক আছে। আর একই জিনিস প্লট এস টি ভার্সেস টি, ঠিক আছে। মানে এই যে এক্সপ্রেশনটা আসবে এর কার্ভটা কেমন হবে, এসকে ওয়াই এর দিকে রেখে আর টিকে এক্সের দিকে রেখে। সিমিলারলি তোমার এই যে ভি এর যে এক্সপ্রেশনটা এসছে এর কার্ভটা কেমন হবে, এই দুটো কার্ভ আঁকার চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করবে। তোমার কাছে তো ডেসমস আছে, ডেসমসে বসালে তো এমনিই চলে আসবে, কিন্তু কী হচ্ছে কেন হচ্ছে সেগুলো একটু বুঝে আঁকার চেষ্টা করবে। ডেসমস ছাড়াও কিন্তু ওগুলোকে প্লট করা যায়, ঠিক আছে। সেগুলো আমি একটু বলে দেবো, সেই টেকনিকটা একটু বলতে হবে, সেটা পরের দিন আমাকে একটু মনে করাবে যে আপনি বলেছিলেন এই প্লটগুলো প্লটার ছাড়া কী করে নিজেরা আমরা বুঝে প্লট করব, সেটা একটু মনে করাবে। যাই হোক, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যেটা করতে হবে, তোমাকে কালকের যে ক্লাসটা দেওয়া হয়েছে সেই ক্লাসের জায়গায় জায়গায় অনেক আলাদা এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখবে। আর ওখানে আরেকটা তোমার দেখবে ভিসকাস ড্র্যাগের একটা প্রবলেম দেওয়া হয়েছে, ওই প্রবলেমটাও করবে, ওই প্রবলেমটা ওদের সম্ভবত হোমওয়ার্কে আছে, ওই প্রবলেমটাও করবে। আর এটা ভালো করে দেখছো আজকের ক্লাসটা, আর আমি দেখছি ইন্টিগ্রেশনের আরেকটা হোমওয়ার্ক সেটা আমি পাঠাবো, ঠিক আছে।